Welcome you all to another session of our solve class in the online exam batch of ATP. Today we have an interesting topic of discussion, and this is neoplasm. Neoplasm is an essential topic among the topics of the pathology. In your exams you can expect 8 to 10 questions or 7 to 8 questions in residency exams from neoplasm. The facts of neoplasm are fixed, all the informations are also fixed, so there is nothing very much explanatory. You should by heart or you should remember the repeating stems and questions. Today our question comprised of almost all important topics that we usually follow up from neoplasm, or that we usually study from the neoplasm. And আপনারা যখন পরীক্ষা দিয়েছেন তখন যথারীতি আপনারা এইসব টপিকসগুলো দেখতে পেয়েছেন, যেগুলো আমরা টাচ করেছি, এগুলো সাজেশন আকারে ছিল। আর টপ 10-এও আপনাদের এগুলো নিয়ে আইডিয়া দেওয়া হয়েছিল যে আপনাদের কি কি পড়তে হবে বা কি কি টপিকস এসেনশিয়াল হবে পরীক্ষার জন্য। তো নিওপ্লাজম হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, ফিজিওলজির টপিকগুলোর মতোই একটা ইম্পর্ট্যান্ট টপিক, প্যাথোলজির সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক আমি বলবো। তো এখানের প্রিপারেশনটা আপনাদের ভালো হতে হবে। তো এইসব টপিকসগুলো আমরা টাচ করার চেষ্টা করেছি পরীক্ষায়, এবং আজকের কোশ্চেনে একটু ভিন্নতা ছিল, সেটা আপনারা খেয়াল করেছেন। আমরা আজকের কোশ্চেনে একদম টপিক ওয়াইজ সাজিয়ে যাইনি। এটার কারণ ছিল হচ্ছে নিওপ্লাজমের তথ্যগুলো একটার সাথে একটা রিলেটেড বা কোরিলেটেড কোনো তথ্য না, এখানে এক্সপ্লেনেশনের খুব বেশি না, অনেকগুলো লিস্ট মনে করতে হয়, অনেকগুলো স্টেমস, অনেকগুলো টপিকস আলাদা বিক্ষিপ্তভাবে মনে রাখতে হয়। সেজন্য আমরাও খুব বেশি সিরিয়াল ফলো করি নাই, তবে আমরা এক্সপ্লেনেশনে মোটামুটি সবগুলো টপিকসই এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। তাহলে প্রথম কোশ্চেনই ছিল হচ্ছে হোয়াট আর দ্য ম্যালিগন্যান্ট টিউমার্স অফ দ্য বোন। নিওপ্লাজম থেকে দুইটা জায়গার টিউমার্সগুলোর নাম ইন দ্য ফর্ম অফ নিওপ্লাজম আসবে। আপনারা যারা এমএস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের অনেকগুলো সাইটে টিউমারের নাম হয়তো জানতে হবে, তবে ইন জেনারেল ফর অল দ্য এমডি, এমএস অ্যান্ড বেসিক ফ্যাকাল্টি স্টুডেন্টস you should know the name of the tumor of the bones, and another site is of the testicular or ovarian or germ cell tumor. এই টিউমারগুলোর নাম এই দুটাই আমরা কোশ্চেনে আজকে এখানে দিয়েছি। So let's go to the list of the bone tumors. So this is the list, very important list, and you see the benign tumors and the malignant tumors have been divided. Particularly you should know the names of the malignant tumors, like this is osteosarcoma in case of osteogenic tumor, then in case of cartilage it is chondrosarcoma, and important one, the plasma cell tumor or hematopoietic stem cell is the multiple myeloma. Then the fibrous tissue origin, ending malignancy from the fibrous tissue origin is known as fibrosarcoma. দেখেন নটোকর্ডের, এখানে খেয়াল রাখেন নটোকর্ডের যে ম্যালিগন্যান্ট টিউমার সেটার নাম হচ্ছে কর্ডোমা। কর্ডোমা নামটা শুনতে কিন্তু একটা বেনাইন টিউমারের মতো মনে হবে, তবে এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার, এজন্যই এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষা স্ট্যাম্প হিসেবে আসছিল। এবং ফাইনালি দেখেন নিউরোএক্টোডার্মাল অরিজিন হচ্ছে ইউইংস সার্কোমা, বিকজ ইউইংস সার্কোমা নেম is slightly different from what we get in our previous discussion or in previous list, that ওখানে বোন সেলের সাথে নামগুলো রিলেটেড, বাট ইন কেস অফ ইউইংস সার্কোমা it is not related to the bone cell name, so that this is why this is known as it comes frequently in the exam. And you see that there is giant cell tumor which is in the benign list, giant cell tumor. We also know that giant cell tumor can be said as locally malignant tumor. তাই এটা দুটো বইয়ে দুই রকম দেয়া আছে, এটা ম্যালিগন্যান্ট লিস্টে আমরা আসলে আমরা ফলস দেব, তবে লোকালি ম্যালিগন্যান্ট আবার জায়েন্ট সেল বা অস্টিওক্লাস্টোমা বলা হয়, তখন এটা আবার ট্রু হয়ে যাবে। লোকালি ম্যালিগন্যান্টের লিস্টে কিন্তু আবার জায়েন্ট সেল টিউমার আছে। So you see we had chondrosarcoma, Ewing's tumor or Ewing's sarcoma, and osteosarcoma in our list as malignant tumor. Now this question was from paraneoplastic syndrome. So what all are the information that we need to know from paraneoplastic syndrome? You see that paraneoplastic syndrome হচ্ছে কি যে কোনো ক্যান্সারের
আপনি ধরেন লাংস ক্যান্সারের সাথে কি কি ফিচার আপনি পাবেন সেটার একটা সামঞ্জস্যতা থাকে। আপনি একটা লাংস ক্যান্সারের পেশেন্টে হিমোপ্টাইসিস পেতে পারেন, তার ওয়েট লস থাকবে, তার ডিসপনিয়া থাকবে, তার চেস্ট পেন থাকতে পারে, তার প্লুরাল এফিউশন থাকতে পারে। কিন্তু আপনি একটা লাংস ক্যান্সার পেশেন্টের হঠাৎ করে হাইপারক্যালসেমিয়া পেলেন, এটার সাথে এটাকে কোরিলেট করা একটু কঠিন। আপনি লাংস ক্যান্সারের পেশেন্টের দেখলেন যে তার সেরাম সোডিয়াম লেভেল কনসেন্ট্রেশনটা কম, তার হাইপোনেট্রেমিয়া হয়ে যাচ্ছে, তাহলে এটার সাথে এটাকে কোরিলেট করা কম। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের ডেফিনিশন এটাকেই স্টেট করে যে যেটাকে মেটাস্টেসিস বা ডিস্টেন্স স্প্রেড অর এলাবরেশন অফ দ্য হরমোন দিয়ে সেটাকে এক্সপ্লেন করা যায় না। যে লাংস থেকে যেসব সিক্রেশন আসতো সেটা বাড়লেও তো সোডিয়াম কমার কথা ছিল না। ম্যালিগন্যান্সি যেহেতু যদিও লাঙে, কিন্তু অন্যান্য জায়গায় আমরা কিছু ফিচার পাই, এবং দিস পার্টিকুলার ফিচার ইন কেস অফ নিওপ্লাস্টিক টিউমার এটা ম্যালিগন্যান্সির একটা এক্সক্লুসিভ ফিচার, এবং দিস ফিচার্স হেল্প আস in 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 detection of the tumor, or this can be major complications in case of tumor. তাহলে দেখেন প্রপার্টিগুলো কি। প্রথমে আপনাকে মনে রাখতে হবে it usually occurs in 10% of the population with cancer. 10% of the cancers can present with paraneoplastic syndrome. Next, it can be the earliest manifestation of occult neoplasm. আপনি লাং ক্যান্সার তার মধ্যে খুঁজে পান নাই, তার ব্রঙ্কোজেনিক কার্সিনোমা আপনি ডায়াগনোজ করতে পারেন না, কিন্তু আগে থেকেই আপনি তার সিয়াদের ফিচার পাচ্ছেন বা হাইপারক্যালসেমিয়া পাচ্ছেন আপনি, তখন এটা ম্যালিগন্যান্সি প্রুফ হওয়ার আগেই তার প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের ফিচারগুলো শো হতে পারে, এবং দ্য ইফেক্ট ক্যান বি লিথাল। এই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের ইফেক্ট itself can be lethal than the malignancy. Malignancy চেয়ে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অনেক সময় মারাত্মক হতে পারে। তাহলে what are the important paraneoplastic syndrome? This is a chart from Robbins, and what are the important paraneoplastic syndrome? One is Cushing syndrome. Cushing syndrome এখান থেকে আপনারা দাগে রাখবেন বা মনে রাখবেন, যেটা হচ্ছে সিয়াদ হচ্ছে স্মল সেল কার্সিনোম অফ দ্য লাংয়ে হয়। আর হাইপারক্যালসিয়ামিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। আপনাদের আজকের কোয়েশ্চেনে হাইপারক্যালসিয়ামিয়া এস প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসেবে কোয়েশ্চেনও ছিল। তাহলে কুশিং সিনড্রোম আমরা দেখছি প্যানক্রিয়াটিক ক্যান্সারে হয়, স্মল সেল ক্যান্সারে হয়, আর হাইপারক্যালসিয়ামিয়া যেটা সেটা স্কোয়ামাস সেল কার্সিনোমাতে হয়, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আবার অন্যভাবেও কোয়েশ্চেনটা আসে যে স্মল সেল কার্সিনোমা থেকে কি কি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হতে পারে। তাহলে স্মল সেল কার্সিনোমা থেকে কুশিং সিনড্রোম হতে পারে, সিয়াদ হতে পারে, এটা আপনাদের জানা থাকতে হবে। বিকজ এটা কেন হয়, এই যে এসিটিএইচ লাইক সিক্রেশন হয়ে থাকে স্মল সেল ক্যান্সার থেকে, বা এডিএইচ সিক্রেশন হয়ে থাকে ফ্রম স্মল সেল ক্যান্সার, উইচ কজেস কুশিং সিনড্রোম ও সিয়াদ। হাইপারক্যালসিমিয়াকে একটু যারা মনে রাখতে পারেন তারা মনে রাখবেন যে অল দ্য malignancy that metastasize to bones can result in either osteolytic lesion or osteoblastic lesion. আমরা সামনে একটা লিস্ট দেখব যে কোন কোন বোনস হচ্ছে, কোন কোন ক্যান্সার হচ্ছে বোনসে মেটাস্টাসাইজ করে। যেসব ক্যান্সাররা বোনসে মেটাস্টাসাইজ করে তাদের অনেকেই হচ্ছে অস্টিওলাইটিক লিশন করে, আবার কিছু কিছু দেখা যায় অস্টিওব্লাস্টিক লিশন করে। হোয়াট ইজ অস্টিওলাইটিক লিশন? Osteolytic lesion means it causes bone breakdown, and the one which is known as osteoblastic lesion, it increases bone production, osteoblaster activity বাড়িয়ে দেয়। এখন যারা যারা অস্টিওলাইসিস করে, দ্যাট ইজ বোন ব্রেকডাউন করে, তারা কি করবে? বোন ব্রেকডাউন করে যে বোনের মধ্যে আমরা জানি ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়ামকে তারা ব্লাডে নিয়ে আসে, যার ফলে ব্লাডের ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যায়। সো দে রেজাল্ট ইন হাইপারক্যালসেমিয়া. This is one mechanism of increasing blood calcium level. Another one important mechanism in terms of paraneoplastic syndrome is releasing of parathyroid hormone related protein. আমরা PHRP দিয়ে সেটাকে ডিনোট করে, PTHRP দিয়ে এটাকে ডিনোট করি, that is parathyroid hormone related protein produce করে। This protein causes it acts like a parathormone like action and causes increased ক্যালসিয়াম অ্যাবজর্পশন অ্যান্ড রিঅ্যাবজর্পশন, যার ফলে বডির ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়। অ্যান্ড দিস অকার্স ইন কেস অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা আর রেনাল সেল কার্সিনোমা। হাইপোগ্লাইসেমিয়া কিসে কিসে হয় মনে রাখতে পারেন, এটা যেহেতু রবিনসের একটা ইম্পর্টেন্ট বক্স, এটা মনে রাখতে পারেন। ফাইব্রোসার্কোমাতে হাইপোগ্লাইসেমিয়া হয়। Polycythemia is also an important paraneoplastic syndrome, and it occurs in case
where we have increased erythropoietin secretion. এখন এরিথ্রোপয়েটিন সিক্রেশন কোন কোন টিউমারে বেশি হয় সেটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা, যেহেতু কিডনি থেকে সেটা আসে, তারপরে সেরেবেলার হেমানজিওমা অ্যান্ড হ্যাপাটোমা বা হ্যাপাটোসেলুলার কার্সিনোমা। রিমেম্বার, hepatoma is the malignant tumor of liver, so hepatocellular carcinoma, hepatoma can result in increased erythropoietin and increase RBC count or polycythemia, cerebellar hemangioma, or any benign condition that results in increase of RBC count is uterine fibroid. Uterine fibroid দেখা যায় কি আমাদের পলিসাইথেমিয়া প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসেবে আসতে পারে। নেক্সট, এখানে কয়েকটা লিস্ট দেয়া হয়েছে যেসব প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম রিলেটেড টু দ্য ডিজিজ পাশের নাম দেয়া আছে। এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স। অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্সটা দেখবেন গ্যাস্ট্রিক কার্সিনোমা, লাং ক্যান্সার কার্সিনোমা, ইউটেরাইন কার্সিনোমা, এই তিনটা কার্সিনোমাতে অ্যাকান্থোসিস পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে কোশ্চেন হিসাবে বারবার আসছে, সেটা হচ্ছে হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি। এটা কিসে পাওয়া যায়? হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথিও ব্রঙ্কোজেনিক কার্সিনোমার একটা ফিচার। তাহলে দেখেন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ লাং ক্যান্সার, এটা আরেকভাবে লিস্ট আপনারা মনে রাখতে পারেন। সো হোয়াট অল আর দ্য প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম দ্যাট রেজাল্টস ফ্রম লাং ক্যান্সার? দে আর হাইপোনাইট্রেমিয়া, হাইপারক্যালসেমিয়া অ্যান্ড গাইনোকোমেশিয়া, কার্সিনয়েড সিনড্রোম। আমরা কার্সিনয়েড সিনড্রোমের আরও কিছু ফিচার একটু পরে দেখব। So this was the question. So এখানে প্রথম স্টেমটা ফলস, বিকজ এখানে লিখছে occurs 5% of the cancer patient. আমরা জানি paraneoplastic syndrome occurs in 10% of the cancer patient. It can be an earliest manifestation of focal neoplasm, so it is true. Then significant clinical problem may be lethal, it is also true. Mimics metastasis disease, হ্যাঁ মেটাস্ট্যাটিসের মতোই মনে হতে পারে যে ওই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম যে জায়গা থেকে হচ্ছে, ধরুন হাইপারক্যালসিমিয়া হচ্ছে, মনে হতে পারে লাংসের মেটাস্টেসিস, লাংস থেকে বোন হয়েছে দেখে বোন অস্টিওলাইসিস হয়ে ক্যালসিয়াম বেড়ে গেছে। তাহলে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম মেটাস্টেসিস হলে যেটা হয়, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমে একই জিনিস হতে পারে। অ্যান্ড দেখেন হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি, যেটা আমরা বলেছি ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে হয়, এখানে লেখা আছে 1 to 10% অফ দ্য পেশেন্ট অফ লাং ক্যান্সারে হয়। সো আমরা বলেছি যে প্যারানিওপ্লাস্টিক যেহেতু 10% হয়, এটাকে আমরা ট্রু দিয়েছি। এরপরের কোয়েশ্চেনটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট থেকে এসছে, যেটা হচ্ছে গ্রেডিং অ্যান্ড স্টেজিং অফ ম্যালিগন্যান্ট টিউমার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে কয়েকটা স্টেম গ্রেডিং স্টেজিং থেকে আসে সেগুলোকে আমরা এখানে সামারাইজ করেছি, যেগুলো হচ্ছে রেড কালার দিয়ে এখানে হাইলাইট করা হয়েছে, সেগুলো সবগুলোই পরীক্ষার আগের স্টেম। তাহলে দেখেন গ্রেডিং অফ দ্য ক্যান্সার ইজ বেসড অন ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন, এটা আপনারা মনে রাখবেন। অ্যান্ড what is degree of differentiation denotes that differentiation means the number of mitosis and the cell architecture change হয়ে যায়, the level up to which the cell architecture changes or what is the number of mitosis এর উপর ডিপেন্ড করে ডিফারেন্সিয়েশনটা ঠিক করা হয়। গ্রেডিং থেকে আমরা কি বুঝতে পারি? আমরা অ্যাগ্রেসিভনেস অফ এ টিউমার বুঝতে পারি। আমরা অ্যাগ্রেসিভনেস অর দ্য ডিগ্রি অফ ম্যালিগন্যান্সিটা আমরা গ্রেডিং থেকে বুঝতে পারি। আর গ্রেডিং এর গ্রেড 1, 2, 3 এই সিরিয়ালটা সব অর্গানের ক্ষেত্রেই সমান। দেখেন 75% পর্যন্ত ডিফারেন্সিয়েশন যদি ভালো থাকে আমরা গ্রেড 1 বলি, আর যখন একদম 25% লেস দেন 25% অফ দ্য সেল আর নর্মাল, তখন আমরা এটা গ্রেড 4 বলি। তাহলে এটা যে কোনো অর্গানের ক্ষেত্রেই এই গ্রেডিংটা অলমোস্ট সেম হবে। তখন আমরা গ্রেড 1, 2, 3, 4 বলতে আমরা কত পার্সেন্ট সেল তার ডিফারেন্সিয়েট হয়েছে সেটার উপর নির্ভর করে বলি। এখন সেটার সাথে যখন পরীক্ষার স্টেম দেওয়া হয়, তখন সেটার সাথে স্টেজিংকে কম্পেয়ার করা হয়। স্টেজিংটা কি? স্টেজিংটা হচ্ছে আমরা যে TNM ক্লাসিফিকেশনগুলো পড়ি, which depends on the number of lymph node and size of the tumor and whether there is metastasis or not, এইসব ফিচারের উপর নির্ভর করে একটা টিউমারের স্টেজিংটা করা হয়, একটা ম্যালিগন্যান্ট টিউমারের স্টেজিং করা হয়। এখন দেখেন যেহেতু এখানে আমাকে মেটাস্টেসিস দেখতে হচ্ছে এবং আমাকে কয়টা লিম্ফ নোডের ইনভলভমেন্ট হয়েছে সেটা দেখতে হচ্ছে, সাইজ অফ দ্য টিউমার দেখতে হচ্ছে, তাহলে এটা একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে দেখতে হয়। হুইয়ারএস ইন গ্রেডিং এখানে কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশনের দরকার নেই, রাদার ডিফারেন্সিয়েশন দেখার জন্য আমার মাইক্রোস্কোপই লাগবে। তাহলে গ্রেডিংটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় আর স্টেজিংটা ক্লিনিক্যালি দেখা হয়। এবং স্টেজিং যেহেতু ওপেনিং বা ক্লিনিক্যালি দেখা হয়, সেজন্য এটার ক্লিনিক্যাল ভ্যালিউ গ্রেটার দেন গ্রেডিং। So these all are the terms related to grading. You see, depends on the degree of differentiation, true.
It is also known as pathological staging. We don't know any term like that. It is a light microscopic examination true. It is same for all organ and then correlates with tumor progression. Tumor progression prognosis দেখার জন্য আমরা গ্রেডিং দেখি না, গ্রেডিংটা হচ্ছে টিউমার অ্যাগ্রেসিভনেস বোঝায়, অ্যাগ্রেসিভনেস। Regarding dysplasia, so this question is again on basis of the cell responses to injurious stimuli কি কি হয় সেটার উপর নির্ভর করে। আমরা এর আগে আপনাদের সেল ইনজুরি ক্লাসে আমরা দেখেছি কি কি রেসপন্স সেলের হয়ে থাকে, তো ওখানে অ্যাডাপটিভ কিছু চেঞ্জ হয়, নন অ্যাডাপটিভ কিছু চেঞ্জ হয়। এখন ডিসপ্লেসিয়া হচ্ছে ইট ইজ এ ফর্ম অফ ডিসঅর্ডার গ্রোথ, এটা মনে রাখবেন, এটাও পরীক্ষার স্ট্যাম্প হিসেবে আসছিল। ডিসপ্লেসিয়া ইজ ডিসঅর্ডার গ্রোথ অ্যান্ড ইট এনকাউন্টার্স প্রিন্সিপালি ইন এপিথেলিয়াম। এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। ডিসপ্লেসিয়া কোথায় হয়? সেটা এপিথেলিয়ামে হয়। এবং কি হয় এখানে? অ্যাকচুয়ালি হয় লস অফ ইউনিফর্মিটি অফ দ্য সেল। ডিসপ্লেসিয়া হচ্ছে অ্যানাপ্লেসিয়ার প্রথম আগের স্টেজ। একটা সেলে যখন হাইপারপ্লেসিয়া হয় বা আমরা যেটা বলি হাইপারট্রফি, হাইপারপ্লেসিয়া, মেটাপ্লেসিয়া, এগুলো সবগুলো রিভার্সিবল রেসপন্স টু সেল ইনজুরি হয়। যখন মেটাপ্লেসিয়া হয় এক পর্যায়ে সেখানে ডিসপ্লাস্টিক চেঞ্জ ডেভেলপ করতে পারে এবং ডিসপ্লাস্টিক চেঞ্জগুলো আলটিমেটলি ক্যান প্রোগ্রেস, সবসময় হয় না, তবে ক্যান প্রোগ্রেস টু অ্যানাপ্লেসিয়া। আর যখন একটা সেলে অ্যানাপ্লেসিয়া হয়ে যায় আমরা তখন সাসপেক্ট করি যে এই সেলের মধ্যে ম্যালিগন্যান্ট মানে এই ম্যালিগন্যান্ট ফিচারগুলো ডেভেলপ করলেই অ্যানাপ্লেসিয়া হয়। তখন আমরা সেটা ইনভেসিভ কিনা, সেটা মেটাস্টেসিস আসে কিনা এটা দেখে তার ম্যালিগন্যান্সিটা কনফার্ম করি। তাহলে অ্যানাপ্লেসিয়াতে একটা ক্যান্সার সেলের সব ফিচার থাকে, ডিসপ্লেসিয়াতেও অলমোস্ট অ্যানাপ্লেসিয়ার সব ফিচার থাকে, তবে এখানে মূল জিনিসটা হচ্ছে ডিসপ্লেসিয়া ইজ রিভার্সিবল। যদি এটা খুব বেশি ইনভেসিভ হয়ে না যায় তখন ডিসপ্লেসিয়া ইজ রিভার্সিবল। তাহলে সবসময় রিভার্সিবল সেটাকে বলা যাবে না। অ্যান্ড এখানে কি কিছু পয়েন্ট পরীক্ষা আসতে থাকে যে দ্যার ইজ লস অফ ইউনিফর্মিটি ইন্ডিভিজুয়াল সেলে, সেগুলো আসতে থাকে। দেন ইট ইজ এ রিভার্সিবল প্রসেস উই হ্যাভ মেনশনড হিয়ার অ্যান্ড দেন ইট ক্যান বি এ pre-cancerous state. It can be a pre-cancerous state, but it is necessary to remember that it is not necessary that every time it will progress to cancer. And how dysplasia differs from anaplasia or how dysplasia differs from a malignant cell, that is there is lack of invasiveness. আমরা যদি ম্যালিগন্যান্সির দুইটা ফিচার বলি তাহলে এখানে হচ্ছে একটা ইনভেসিভনেস এন্ড আরেকটা হচ্ছে কি মেটাস্টেসিস। ডিসপ্লেসিয়াতে মেটাস্টেসিস তো হবেই না এবং এটা ইনভেসিভ হবে না, দ্যাট ইজ এপিথেলিয়ামকে ইনভলভ করবে, কিন্তু কোনোদিন এপিথেলিয়ামের সব লেয়ারকে ইনভলভ করে সেটা বেসমেন্ট মেমব্রেনকে ভেদ করে চলে যাবে না। যখন একটা এপিথেলিয়ামের সবগুলা লেয়ারকে সে ইনভলভ করবে তখন এটার নাম হয়ে যায় কার্সিনোমা ইন সিটু। আমরা কার্সিনোমা ইন সিটু দেখে থাকি ইন কেস অফ সার্ভিক্স where it is known as cervical intraepithelial neoplasia. এই কার্সিনোমা ইন সিটু হচ্ছে কি বেসমেন্ট মেমব্রেনের উপর পর্যন্ত যত লেয়ার আছে সেটাকে সে ইনভলভ করেছে, তবে এটাকে যখনই সে ইনভেসিভ করবে, যখনই ইনভেড করবে, বেসমেন্ট মেমব্রেনকে ভেদ করবে, তখন এটা ডিসপ্লেসিয়া থাকবে না, তখন এটা ম্যালিগন্যান্সি হয়ে যাবে। আর ডিসপ্লেসিয়া হচ্ছে রিভার্সিবল প্রসেস। আর ক্যান্সার সেলের বাকি যেসব ফিচার সেগুলো সবগুলো ডিসপ্লেসিয়াতে সবগুলোই হচ্ছে এখানে থাকলেও রিভার্সিবল হবে, তবে পার্টিকুলারলি মাইটোসিস যেটা বাড়ে বা অ্যাটিপিক্যাল মাইটোসিস যেটা ম্যালিগন্যান্ট সেলটা আমরা পেয়ে থাকি সেটা ডিসপ্লেসিয়াতে থাকে না। অ্যান্ড ওয়ান এসেনশিয়াল ফিচার যেটা বারবার ডিসপ্লেসিয়ার সাথে পরীক্ষার স্ট্যাম্প হিসাবে আসতে থাকে সেটা হচ্ছে গুড সেলুলার ম্যাচুরেশন অ্যান্ড কোহেশন। যে ডিসপ্লেসিয়াতে গুড সেলুলার ম্যাচুরেশন অ্যান্ড কোহেশন থাকে। কোহেশন হচ্ছে একটা সেলের সাথে একটা অ্যাটাচমেন্ট, সেটা ভালো থাকে, সেল ম্যাচুরিটিতে কোনো সমস্যা হয় না, কিন্তু লস অফ ইউনিফর্মিটি, আমরা এর আগে বলেছি দের ইজ লস অফ ইউনিফর্মিটি। তাহলে এগুলো খেয়াল করবেন পরীক্ষার স্ট্যাম্প কোনটা ট্রু কোনটা ফলস হচ্ছে। আর দিস আর দ্য পার্টিকুলার ফিচার্স অফ ডিসপ্লেসিয়া। তাহলে ডিসপ্লেসিয়াতে আমরা দেখি অ্যানিসোসাইটোসিস থাকতে পারে, দ্যাট ইজ অ্যানইকুয়াল সেল সাইজ থাকতে পারে, অ্যাবনর্মাল শেপ থাকতে পারে, হাইপার ক্রোমাটিজম থাকতে পারে, বিকজ এক্সেসিভ ডিভিশন হতে পারে
মাইটোসিস হতে পারে, সেটার জন্য হাইপারক্রোমাটিজম থাকতে পারে, এবং মাইটোসিস হওয়ার কারণে দেয়ার ক্যান বি প্রেজেন্স অফ আনইউজুয়াল নাম্বার অফ মাইটোটিক ফিগার্স ইন দ্য সাইটোপ্লাজম থাকতে পারে। তবে তাই বলে এটা কোনো ম্যালিগন্যান্সি না, এটা রিভার্সিবল প্রসেস। অ্যান্ড ইট ইজ নট এনকাউন্টার্ড ইন দ্য কানেকটিভ টিস্যু, এটা মনে রাখবেন, এটা শুধুই এপিথেলিয়াল সেলে হয়। And dysplasia often occurs in metaplastic epithelium, but all metaplastic epithelium is not dysplasia, এটা মনে রাখবেন। যে আমি বলেছি শুরুতে যে মেটাপ্লেসিয়া যেখানে হয়ে গেছে সেখানে ডিসপ্লেসিয়া হতে পারে, তবে সব মেটাপ্লেসিয়াতে যে ডিসপ্লেসিয়া হবে বা অল মেটাপ্লেসিয়াই যে ডিসপ্লেসিয়া সেটা বলা যাবে না। তাহলে আমাদের দিস ওয়ার আওয়ার স্টেম, এবং এখানে দুইটা স্টেম আমাদের ট্রু, যেটা হচ্ছে ক্যান রিভার্ট, দ্যাট ইজ ইট ইজ রিভার্সিবল আমরা বলেছি, আর ডিসপ্লেসিয়া মে অকার ইন মেটাপ্লাস্টিক এপিথেলিয়াম, এটাও ট্রু হবে। আর সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া, এটা যেহেতু একটা ডিসপ্লেসিয়া, এটা যখনই দিয়ে দিছে এটা নেভার রিভার্সিবল, তার এটা ফলস হবে, এটা অবশ্যই রিভার্সিবল কন্ডিশন। Now come to one important discussion, that is a delayed complication of ionizing radiation. Delayed complication of ionizing radiation বলতে এই কোশ্চেনটা আসছে হচ্ছে কার্সিনোজেন থেকে। আমরা যদি একটু ডিসকাশনটা দেখি তাহলে there are large number of substances that can induce neoplastic changes, and these substances are known as carcinogen. Now there are some chemical carcinogen, there are some physical carcinogen, যেমন রেডিয়েশন বা ফিজিক্যাল এজেন্টগুলো যখন কার্সিনোমাকে ক্রিয়েট করে তখন আমরা এটাকে ফিজিক্যাল কার্সিনোজেন বলি। আবার দেখা যায় কিছু কিছু ইনফেকশিয়াস এজেন্ট আছে যারা কার্সিনোমা করে, আর কিছু কিছু কার্সিনোমা হেরিডিটারি কারণে হয়ে থাকে। তাহলে আমরা এই প্রত্যেকটারই লিস্ট আজকে আপনাদের কোশ্চেনটা এমনভাবে করেছি যেখানে প্রত্যেকটা জিনিসই টাচ করা হয়েছে। হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিছু কার্সিনোমা হতে পারে, ফাইনালি কিছু ক্রনিক ডিজিজেও কিছু কার্সিনোমা হতে পারে। আমরা এই 6টা থেকেই এখানে প্রশ্ন দিয়েছি যাতে আমরা কিছুটা এখানে ডিসকাস করতে পারি। তাহলে আয়োনাইজিং রেডিয়েশন ইজ এ ফিজিক্যাল এজেন্ট, আমরা এই কোশ্চেনের সাথে সেটা ডিসকাস করব। দেখেন, দিস আর দ্য কেমিক্যাল এজেন্টস, এটা রবিনসের একটা বক্স, দিস আর দ্য কেমিক্যাল এজেন্টস দ্যাট রেজাল্ট ইন কার্সিনোমা। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আর্সেনিক। আপনারা আর্সেনিক থেকে কি কি ক্যান্সার হয় সেটা আপনাদের জানতে হবে, যে লাং ক্যান্সার, স্কিন ক্যান্সার, এবং পরবর্তীতে আমরা আরেকটা লিস্ট আপনাদেরকে দিব, সেখানে আর্সেনিক থেকে কি কি কার্সিনোমা হয় সেটার একটা লিস্ট লাস্ট কোশ্চেনে আমাদের সাথে আছে। আর এখানে যেটা মনে রাখবেন, পার্টিকুলারলি আর্সেনিক, অ্যাসবেস্টস, এবং দেখেন ম্যাক্সিমাম হেভি মেটালগুলোতেই লাং ক্যান্সার করে। ম্যাক্সিমাম হেভি মেটাল লাইক ক্রোমিয়াম, বেরিলিয়াম, নিকেল সবগুলোই হচ্ছে লাং কার্সিনোমার সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে এই নামগুলো একটু দেখবেন, কার কার কোন কোন জায়গায় তারা কার্সিনোমা করে সেটা আপনাদের লাগবে। এখন আসেন আমাদের কোশ্চেন যেটা ছিল আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন হচ্ছে কি কি চেঞ্জ আনে, ক্রোমোজোমে ব্রেকডাউন করতে পারে, ট্রান্সলোকেশন করতে পারে, পয়েন্ট মিউটেশন করতে পারে, এবং এই ধরনের জেনেটিক ড্যামেজের ফলে সে আলটিমেটলি ক্যান রেজাল্ট ইন কার্সিনোমা। আর আলট্রাভায়োলেট রেডিয়েশন হচ্ছে ডিএনএর বিভিন্ন ড্যামেজের মাধ্যমে মিউটেশন করে হচ্ছে সে আলটিমেটলি ক্যান রেজাল্ট ইন কার্সিনোমা। পার্টিকুলারলি আয়োনাইজিং রেডিয়েশন ক্যান রেজাল্ট ইন লিউকেমিয়া, প্রিন্সিপালি অ্যাকিউট অর ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, অ্যান্ড দেন ইট ক্যান রেজাল্ট ইন থাইরয়েড, ব্রেস্ট, কলন অ্যান্ড লাং কার্সিনোমা, এটা মনে রাখবেন। আর আলট্রাভায়োলেট রেডিয়েশনের ক্ষেত্রে কি হয়, বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং মাল্টিপল মাইলোমা। তাহলে এই জিনিসগুলো আপনারা বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, মেলিগন্যান্ট মেলানোমা, এই কথাগুলো আপনারা মনে রাখবেন। এই নিচের যে অংশটা সেটা এখান থেকে টেক হোম মেসেজ, এটা থেকে এটা মনে রাখবেন। তাহলে ডিলেড কমপ্লিকেশনের মধ্যে আমরা আয়োনাইজিং রেডিয়েশনের সাথে একটাই ক্যান্সার পেয়েছি, সেটা হচ্ছে লিউকেমিয়া। বাকি জিনিসগুলো আয়োনাইজিং রেডিয়েশনের সাথে হয় না। তাহলে একটা ট্রু, বাকিগুলো ফলস। এরপরের কোশ্চেনটা আর একটা টপিকে চলে গেছে, সেটা হচ্ছে ফলোইং আর ট্রু অ্যাবাউট P53. P53 ইজ এ টিউমার সাপ্রেসার জিন। তাহলে আমরা একটু টিউমার সাপ্রেসার জিন রিলেটেড কিছু কথা দেখব, এবং এর সাথে আমরা পরে P53 নিয়ে ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল, হোয়াট আর প্রোটো অঙ্কোজিনস অ্যান্ড হোয়াট আর অঙ্কোজিনস। নর্মালি বডিতে যে সেলগুলো গ্রো করে বা নর্মালি যে সেলুলার গ্রোথ বা সেলুলার ডিভিশন হয়ে থাকে, দিস আর এনকোডেড বাই সার্টেন জিনস, দে আর নন এজ প্রোটো অঙ্কোজিনস। দে আর নর্মাল সেলুলার জিনস অ্যান্ড they can cause cell growth under stimulation. বাট এটারই একটা প্যাথোলজিক্যাল ফর্ম হচ্ছে অঙ্কোজিন, যারা হচ্ছে মিউটেটেড ফর্ম অফ প্রোটো অঙ্কোজিন, এবং এখানে হচ্ছে
ওভার এক্সপ্রেশন অফ প্রোটো অঙ্কোজিন হয় এবং এই অঙ্কোজিনের ক্ষেত্রে কোনো ধরনের স্টিমুলেশন ছাড়াই সে সেল গ্রোথ করতে পারে এবং এক্সেসিভ গ্রোথ করতে পারে। তাহলে এই যে প্রোটো অঙ্কোজিনের একটা খারাপ ভার্সন হচ্ছে অঙ্কোজিন, আমরা বলতে পারি। এই যে অঙ্কোজিন তাকে কন্ট্রোল করার জন্য যেটা থাকে সেটা হচ্ছে টিউমার সাপ্রেসার জিন। তাহলে অঙ্কোজিনের যে কথাটা আপনাকে জানতে হবে বা পরীক্ষার স্ট্যাম্প হিসাবে আসে, যে এখানে হচ্ছে লস অফ ডিপেন্ডেন্স অন নর্মাল গ্রোথ প্রমোটিং সিগন্যাল। এই কথাটা বুঝতে হবে যে নর্মাল কোনো গ্রোথ প্রমোটিং সিগন্যাল তার প্রয়োজন হয় না গ্রোথ করার জন্য, সে এক্সেসিভলি গ্রো করতে পারে। এবং এই প্রোটো অঙ্কোজিনকে কন্ট্রোল করা বা অঙ্কোজিনকে কন্ট্রোল করার কাজ হচ্ছে টিউমার সাপ্রেসার জিনের। টিউমার সাপ্রেসার জিনের মধ্যে আমরা শুধু একটা টিউমার সাপ্রেসার জিনকে খুব ইম্পর্টেন্স দিব, সেটা হচ্ছে P53। P53 কে বলা হয় গার্জিয়ান অফ জেনোম। কেন বলা হয়? এখানে দেখেন ইম্পর্টেন্ট কিছু লাইন আনা হয়েছে যেগুলো পরীক্ষার স্ট্যাম্প হিসাবে থাকে। দ্যাট ইজ P53 যে জিন, সেটা একটা টিউমার সাপ্রেসার জিন, সেটা টিউমারকে প্রিভেন্ট করার জন্য আমার বডিতে কাজ করে এবং সে কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব। প্রথমে দেখেন P53 জিন ইজ লোকেটেড ইন দ্য ক্রোমোজোম 17p, দ্যাট ইজ শর্ট হ্যান্ড অফ ক্রোমোজোম 17 এ P53 জিন থাকে। এটা একটা ইম্পর্টেন্ট পরীক্ষার স্ট্যাম্প। And it is the most important target for genetic alteration in human tumor. আমরা P53 টার্গেটেড অনেকগুলো থেরাপি এখন ডেভেলপ করছে বিকজ দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টিউমার সাপ্রেসার জিন। এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ অলমোস্ট 50% অফ দ্য হিউম্যান টিউমার কন্টেন মিউটেশন ইন দিস জিন। তাহলে বোঝা যাচ্ছে 50% অফ দ্য টিউমারে P53 সমস্যা হয় দেখে টিউমারটা হয়ে থাকে। এবং আরেকটা যে ফ্যাক্ট, যেটা হচ্ছে TP53 কিভাবে কাজ করে, সে হচ্ছে আসলে একটা ক্রিটিক্যাল গেট কিপার হিসাবে কাজ করে। যখন একটা ক্যান্সার সেলের মধ্যে ইট ক্যান বি ডিউ টু এনি ডিএনএ ড্যামেজ অর এনি মিউটেশন, যখন এই ধরনের কোনো কিছু হয়ে থাকে, P53 সেটাকে সেন্স করে এবং সে এটাকে ডিএনএ রিপেয়ার করার চেষ্টা করে। যখন সে দেখে যে সে ডিএনএ রিপেয়ার করতে পারতেছে না, তখন সে এটার ডিএনএ রিপেয়ার যখন করতে পারে না, তখন সে সেটার মাল্টিপ্লিকেশনকে অফ করে দেওয়ার চেষ্টা করে। সেটা করে বাই সেল সাইকেল অ্যারেস্ট। এখানে তিনটা কথা আমরা লিখেছি। প্রথমে সে ডিএনএ রিপেয়ার অ্যাটেম্প্ট করে, যখন সে রিপেয়ার করতে পারে না তখন এটার সেল সাইকেলকে অ্যারেস্ট করে দেওয়ার চেষ্টা করে। এই অ্যারেস্টটা সে কীভাবে করে? আমরা জানি সেল সাইকেলের অনেকগুলো ফেজ আছে। G1 পার্টিকুলারলি G1 গিয়ে সেটাকে অ্যারেস্ট করে দেয়। আর যখন সে সেলের অ্যারেস্টও করতে পারতেছে না, ডিএনএ রিপেয়ারও করতে পারতেছে না, তখন সে সেলটাকে ডেথ করাই দেয়, দ্যাট ইজ অ্যাপোপ্টোসিস করাই দেয়। তাহলে এই তিনটা ফিচারের মাধ্যমে P53 কাজ করে। এখন যে মানুষের P53তেই মিউটেশন থাকবে তার এই কোনোটাই হবে না এবং ডিসরেগুলেটেড গ্রোথ হবে এবং টিউমার ডেভেলপ করবে। যেহেতু P53 এ ধরনের একটা রেগুলেটরি ফাংশন প্লে করে, দিস ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ দ্য গার্জিয়ান অফ জেনোম। তাহলে এই কথাগুলো আমরা বলেছি এবং 50% অফ দ্য হিউম্যান ক্যান্সারের মধ্যে P53 কাজ করে। সো দিস অল আর দ্য স্ট্যাম্প। এর মধ্যে শুধু একটাই আমরা ট্রু পেলাম, দ্যাট ইজ গার্জিয়ান অফ দ্য জেনোম। রেস্ট অফ দ্য অপশনস আর ফলস। এটা অঙ্কোজিনও না, এটা প্রোটো অঙ্কোজিনও না, এটা একটা টিউমার সাপ্রেসার জিন। আলফা ফিটোপ্রোটিন ইজ এ টিউমার মার্কার ফর। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে আমরা টিউমার মার্কার থেকে কোশ্চেনটা চলে আসছে। তাহলে টিউমার মার্কার ইজ আনাদার ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফরমেশন বা সোর্স অফ কোশ্চেন ইন কেস অফ নিওপ্লাসিয়া। সোর্স অফ কোশ্চেন ইন নিওপ্লাসিয়া। Biochemical assay for tumor associated enzyme, hormone or other tumor marker in the blood cannot be used as definitive diagnosis of cancer. আচ্ছা, বন্ধ করেন, আমি আপনাকে সিগন্যাল। এবার কোশ্চেনটা দেখেন আলফা প্রোটিন থেকে আসছে। আলফা প্রোটিন আমরা জানি একটা ইম্পর্টেন্ট টিউমার মার্কার। তাহলে আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিকে চলে গেলাম, দ্যাট ইজ টিউমার মার্কার। তো টিউমার মার্কার সম্পর্কে আমাদের কি জানতে হবে? টিউমার মার্কার হচ্ছে এমন কিছু সাবস্টেন্স which marks the tumor। এই সাবস্টেন্সগুলো আমরা যখন পাই তখন বুঝতে পারি যে এই পার্টিকুলার টিউমার হয়তো বডিতে আছে বা ডেভেলপ করছে। তাহলে টিউমার মার্কার থেকে কি কি ইনফরমেশন আমরা পাই? দেখেন, টিউমার মার্কার ক্যানট বি আ ডেফিনিটিভ ডায়াগনোসিস। আমরা এখানে স্পেসিফিক যেসব পয়েন্টগুলো পরীক্ষায় আসে বারবার সেগুলোকে হাইলাইট করার চেষ্টা করেছি। তাহলে টিউমার মার্কার ক্যানট বি এ ডেফিনিটিভ ডায়াগনোসিস। It can just show that whether the therapy that is given it is effective or not and whether the cancer reappears or not. তাহলে একটা টিউমার মার্কার দেখে
আমি কোনোদিন এটা ক্যান্সারকে স্পেসিফিক্যালি ডায়াগনোজ করতে পারবো না। হ্যাঁ, আমরা প্রগনোসিসটা দেখতে পারবো, আমরা ট্রিটমেন্ট দেওয়ার পর দেখতে পারবো তার টিউমার মার্কারের লেভেল আগে কত ছিল, পরে কত হচ্ছে সেটা দেখতে পারবো, এবং তার থেরাপি দেওয়ার পর সেটা কমছে কিনা সেটা দেখতে পারবো। এবং আগে কারো ধরেন হেপাটোসেলুলার কার্সিনোমা ছিল, যার জন্য আমরা পার্টিকুলার একটা টিউমার মার্কার দেখছি, পরবর্তীতে যখন সেটা আবার আমরা ব্লাডে পাই, তাহলে আমরা ধারণা করতে পারি যে তার রিকারেন্স হয়তো হয়েছে। তাহলে টিউমার মার্কার কি কি হতে পারে? টিউমার মার্কার ব্লাডে কিছু হরমোনসের সিক্রেশন বেড়ে গেলে আমরা বলতে পারি যে এখানে পার্টিকুলার এই সাইটে ক্যান্সার হলে এই হরমোনটা ব্লাডে বেশি পাওয়া যায়, এটা হতে পারে। দেন ক্যান বি সাম অঙ্কোফিটাল অ্যান্টিজেন্স, দেয়ার ক্যান বি ইনক্রিজ ইন সার্টেন এনজাইমস ফ্রম সাম টিউমার। আর কিছু পার্টিকুলার কার্বোহাইড্রেট অ্যান্টিজেন থাকতে পারে, লাইক গ্লাইকোপ্রোটিন, কিছু গ্লাইকোপ্রোটিন ক্যান ডিনোট টিউমার, and there are certain molecule or molecular markers which acts as tumor marker. তার মধ্যে আমাদের জন্য ইম্পর্টেন্ট টিউমার মার্কারগুলো আমরা এখানে হাইলাইট করেছি। তাহলে দেখেন, there are certain hormones আমরা বলেছি, সে ইট ক্যান বি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। এটা যারা এমডি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তারা এই পুরো লিস্টের প্রত্যেকটা কথা মনে রাখবেন। যারা বেসিক ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তারা হাইলাইটেড অংশগুলো মনে রাখার চেষ্টা করবেন। এমএস ফ্যাকাল্টির যারা দিবেন তারাও হচ্ছে হাইলাইটেড অংশগুলো মনে রাখার চেষ্টা করবেন। তবে এমডি ফ্যাকাল্টিতে পুরো বক্সের উপর থেকে নিচে পর্যন্ত সব কিছুই আপনাকে জানতে হবে। এখন হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন, বিকজ দিস ইজ সেম বক্স ডেভিডসনেও আছে, সো ইট ইজ ইম্পর্টেন্ট ফ্রম দ্য ক্লিনিক্যাল সাইড। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন আমরা নর্মালি পাই হচ্ছে ট্রোফোব্লাস্টিক টিউমার আর হচ্ছে কোরিওকার্সিনোমাতে। এবং ইম্পর্টেন্ট আরেকটা ফাইন্ডিং হচ্ছে নন সেমিনোম্যাটাস টেস্টিকুলার টিউমার। তাহলে নর্মালি এটা কোরিওকার্সিনোমাতে পাওয়া যায়, এবং ইট ইজ অ্যাক্টস এস এ টিউমার মার্কার ইন কেস অফ নন সেমিনোম্যাটাস টেস্টিকুলার টিউমার। টিউমার মার্কারে তাহলে দেখেন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন ট্রোফোব্লাস্টিক টিউমার, বা পার্টিকুলারলি হচ্ছে আমাদের যে কোরিওকার্সিনোমা সেটাতে ট্রোফোব্লাস্টিক টিউমারগুলোতে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিনটা বেশি পাওয়া যায়। আর নন সেমিনোম্যাটাস টেস্টিকুলার টিউমার, নন সেমিনোমাটাস মানে সেমিনোমা ছাড়া যেসব টেস্টিকুলার টিউমার হয় সেগুলোতে এইচসিজি রেস থাকতে পারে। ক্যালসিটোনিনেশন মার্কার ফর মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, খ্যাতাকোলামাইন, সেগুলো যেহেতু অ্যাডেনাল মেডুলা থেকে আসে, অ্যাডেনাল মেডুলার একটা টিউমারের নাম হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। তাহলে ফিওক্রোমোসাইটোমাতে অ্যাডেনাল মেডুলারি হরমোনগুলো হচ্ছে আমরা বেশি পেতে পারি। এছাড়া কিছু অ্যান্টিজেন আছে, কিছু প্রোটিন সাবস্টেন্স আছে যেগুলো আমরা ব্লাডে যখন পাই তখন ইট ডিনোটস দ্যাট দেয়ার মাইট বি এ ক্যান্সার। ওয়ান ইম্পর্টেন্ট ইজ আলফা ফিটোপ্রোটিন, উইচ ইজ ইন এ কোশ্চেন। আলফা ফিটোপ্রোটিন কোথায় কোথায় বাড়ায় ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এক্সাম। তাহলে মেইনলি হেপাটোসেলুলার কার্সিনোমাতে আলফা ফিটোপ্রোটিন বেশি থাকে। এছাড়াও জার্ম সেল, নন সেমিনোম্যাটাস টেস্টিকুলার টিউমার যেগুলোর কথা আমরা বলেছি, যেগুলোতে এইচসিজি বাড়ে, সেখানে আলফা ফিটোপ্রোটিনও বাড়তে পারে। এরপরে দেখেন কার্সিনো এমব্রাইনিক অ্যান্টিজেন, দিস ইজ অলসো আনাদার ইম্পর্টেন্ট অ্যান্টিজেন, আমরা এটাকে সিইএ দিয়ে ডিনোট করি। অ্যান্ড ইট ইনক্রিজ ইন কার্সিনোমা অফ কলন, প্যানক্রিয়াস, লাং। কলন, প্যানক্রিয়াস, লাং, ইম্পর্টেন্টলি কলন, প্যানক্রিয়াস, লাং, এখানে কার্সিনো এমব্রাইনিক অ্যান্টিজেন বেশি থাকে। আর কিছু আইসো এনজাইম আছে রিলেটেড টু সার্টেন টিউমার, অ্যান্ড দেন there are some mucin or glycoproteins, particularly CA125, CA199, CA153, এই তিনটা আবার অনেক ইম্পর্টেন্ট। কোনটা কিসে বাড়ে সেটা আপনাদের জানতে হবে। এবং দেখেন CA153 increases in breast carcinoma, while CA125 in ovarian cancer, and CA199 in case of colon pancreas cancer. তাহলে colon pancreas আমরা দুইটা পেলাম, এটা হচ্ছে CA199 এবং হচ্ছে কার্সিনো এমব্রাইনিক অ্যান্টিজেন। আর এই যে আমরা বললাম মলিকুলার কিছু মার্কার, দ্যাট ইজ P53, এই যে টিউমার সাপ্রেসার যে জিন P53 দেখেন আমরা আবার কলন, প্যানক্রিয়াস, লাং, ব্ল্যাডার প্রত্যেকটাতেই পেতে পারে। তবে ব্লাডে বা স্টুলে যদি আমরা পাই সেটা হচ্ছে ইন কেস অফ কলন ক্যান্সার, আর যদি আমরা স্পুটামে পাই তাহলে লাং ক্যান্সার, সেরামে পেলে প্যানক্রিয়াটিক ক্যান্সার, ইউরিনে পেলে ব্লাডার ক্যান্সার। তাহলে P53 ইজ এন ইম্পর্টেন্ট মার্কার, এবং এই জন্যই আমরা বলেছিলাম যে 50% অফ দ্য টিউমারে দেখা যায় P53 সমস্যা। সো আরও যদি ইলাবোরেট করি, দিস ইজ ফ্রম ডেভিডসন দ্যাট আলফা ফিটোপ্রোটিন ইজ ফাউন্ড ইন অল ফিমেল জার্ম সেল টিউমার এক্সেপ্ট ডিসজার্মিনোমা অ্যান্ড কোরিওকার্সিনোমা। কোরিওকার্সিনোমাতে আমরা এইচসিজি পাই, এবং ডিসজার্মিনোমা এটা হচ্ছে টেস্টিকুলার সেলে যেমন
সেমিনোমা হয়, ওভারিয়ানে হচ্ছে ডিসজার্মিনোমা হয়। তাহলে আমরা যেহেতু বলেছি নন সেমিনোটোম্যাটাস টিউমার, তাহলে নন সেমিনোম্যাটাস যেসব টিউমার সেগুলোতে হচ্ছে আমরা আলফা ফিটোপ্রোটিন পাই। হ্যাপাটোসেলুলার কার্সিনোমা এবং লিভারের যে কোনো মেটাস্টেসিস হোক, লিভারের হ্যাপাটাইটিস হোক, সেগুলোতে আলফা ফিটোপ্রোটিন নর্মালি রেজ করতে পারে। নন সেমিনোম্যাটাস টেস্টিকুলার টিউমারের মধ্যে টেস্টিকুলার টেরাটোমাও পড়ে, সো টেস্টিকুলার টেরাটোমা উইল বি ট্রু। এবং নর্মাল কিছু কন্ডিশনে আমরা আলফা ফিটোপ্রোটিন বেশি পেতে পারি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে নিউরাল টিউব ডিফেক্টগুলো হয়, আমরা জানি স্পাইনা বাইফিডা, মেনিঙ্গোসিল, মেনিঙ্গোমাইলোসিল, অ্যানএনকেফালি, এগুলোতেও হচ্ছে আমরা আলফা ফিটোপ্রোটিনটা রেস্ট পেতে পারি। তাহলে এই যে লিস্টটা আপনাদেরকে দেয়া হয়েছিল, এখানের মধ্যে শুধু হেপাটোমা ইজ দ্য ওয়ান in which we find alpha fetoprotein in the blood. Now come to another important discussion, which is what all are the hormone sensitive tumor. এখানে চারটা কোশ্চেন আপনাকে পড়তে হবে, that is what are the hormone sensitive tumor, বা একই জিনিস what are the hormone dependent tumor, and what are the hormone secreting tumor, কোন কোন টিউমার থেকে হরমোন সিক্রেট হয়, what are and hormone secreting tumor আর হরমোন দ্য অর্গানস দ্যাট সিক্রেট হরমোনস। তাহলে এই কোশ্চেনগুলো চারভাবে আসতে পারে, তবে হরমোন সেন্সিটিভ অ্যান্ড হরমোন ডিপেন্ডেন্ট আর সেম থিং। দেন কামস হোয়াট আর দ্য হরমোন রিলেটেড টিউমার অ্যান্ড দেন হোয়াট আর দ্য হরমোন সিক্রেটিং টিউমার। চারটা জিনিস আপনাকে জানতে হবে। সো হরমোন ডিপেন্ডেন্ট অর হরমোন সেন্সিটিভ টিউমার আর ম্যালিগন্যান্ট মেলানোমা, ওভারিয়ান, ব্রেস্ট, প্রোস্টেট, থাইরয়েড, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। মনে রাখবেন হরমোন ডিপেন্ডেন্ট অর সেন্সিটিভ টিউমার হচ্ছে মেল ফিমেলের যেসব অর্গানগুলো এক্সক্লুসিভলি থাকে সেগুলো প্রত্যেকটাই হরমোন সেন্সিটিভ টিউমার। যেমন ওভারি ইজ স্পেসিফিক ফর ফিমেল, প্রোস্টেট ইজ স্পেসিফিক ফর মেল অ্যান্ড এন্ডোমেট্রিয়াম ইজ স্পেসিফিক ফর ফিমেল। মানে যে অর্গান দুইজনের মধ্যে নাই সেগুলোর মধ্যে হচ্ছে আমরা হরমোন ডিপেন্ডেন্ট অর হরমোন সেন্সিটিভ টিউমারগুলো পেয়ে থাকি। এর বাইরে শুধু দুইটা মনে রাখবেন, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা এবং থাইরয়েড কার্সিনোমা। এই দুইটা ছাড়া বাকিগুলো হচ্ছে আপনি নাম দেখলেই বুঝবেন যে প্রোস্টেট, ওভারি, এন্ডোমেট্রিয়াম। হরমোন সিক্রেটিং টিউমার, তাহলে কোন কোন জায়গার হরমোন থেকে হচ্ছে, কোন কোন জায়গার টিউমার থেকে হচ্ছে হরমোন সিক্রেট হয়। লাংস, আমরা লাংস থেকে দেখেছি স্মল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। এখন থেকে আমরা দেখেছি যে প্যারাথরমোন রিলেটেড প্রোটিন রিলিজ হয়। আবার আমরা দেখেছি যে এসিটিএইচ রিলিজ হচ্ছে, এডিএইচ রিলিজ বেড়ে যাচ্ছে, তাহলে হরমোন ওখান থেকে সিক্রেট হয়। ওভারিয়ানের যতগুলো টিউমার আছে ম্যাক্সিমামই হরমোন সিক্রেটিং টিউমার, স্টার্টিং ফ্রম গ্র্যানুলোসা সেল টিউমার, স্ট্রমাল সেল টিউমার, থিকা সেল টিউমার, ডিসজার্মিনোমা, জার্ম সেল, নন জার্ম সেল, সব ধরনের টিউমার থেকে আসে। এবং এরপরে আসেন হচ্ছে কোরিওকার্সিনোমা, কার্সিনয়েড টিউমার, অ্যান্ড ফাইনালি কিডনি রেনাল সেল কার্সিনোমা থেকেও হরমোন সিক্রেট হয়। সো what are the carcinoma that are hormone sensitive? Are one related to prostate, endometrium, cervix and breast. এই এক্সক্লুসিভ যেসব অর্গান সেগুলোর সাথে রিলেটেড এবং সেগুলোতে হচ্ছে হরমোন সেন্সিটিভ টিউমার। এবার আরেকটা এসেনশিয়াল টপিকে আমরা আসলাম, সেটা হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার্স। হোয়াট আর দ্য লোকালি ম্যালিগন্যান্ট টিউমার? সো হোয়াট ইজ লোকাল ম্যালিগন্যান্সি? লোকাল ম্যালিগন্যান্সি ইজ দে আর ইনভেসিভ। তো ম্যালিগন্যান্সির দুইটা ফিচার, যেটা আমরা বলি যে এক্সক্লুসিভলি থাকতে হবে একটা সেলকে, যখন আমরা একটা টিউমারকে যখন ম্যালিগন্যান্ট বলবো, তার মধ্যে হচ্ছে ইনভেসিভনেস এবং মেটাস্টেসিস। এই লোকালি ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে দে আর ইনভেসিভ বাট দে স্টিল ডিড নট মেটাস্টেসাইজ। And the list that we will be following now, or the list that follows below, is the list of tumor that never metastasizes. এটা সবসময় শুধু ইনভেসিভ হয়, ম্যালিগন্যান্ট ফিচার থাকে সেলের মধ্যে, কিন্তু এরা কোনোদিন মেটাস্টাসিস করে না। এটা আমরা ABCD দিয়ে ইউজুয়ালি মনে রাখি। তাহলে A দিয়ে অ্যামিলোব্লাস্টোমা, B দিয়ে বেসাল সেল কার্সিনোমা, C দিয়ে আমরা কার্সিনয়েড টিউমার অ্যান্ড ক্রেনিওফেরিঞ্জিওমা, আর ডি দিয়ে ডিপ সিটেড ফাইব্রোমাটোসিস বা ডেজময়েড টিউমার। ডিপ সিটেড ফাইব্রোমাটোসিস ব্রেস্টে হয়ে থাকে এবং ইট ইজ ডেজময়েড টিউমার ডি দিয়ে। আর EF দিয়ে কিছু থাকে না, জি দিয়ে আমরা জানি জায়েন্ট সেল টিউমার অ্যান্ড গ্লায়োমা। জায়েন্ট সেল টিউমারটা হচ্ছে টিউমার অফ দ্য বোন। আমরা বলেছি এটা অনেক জায়গায় বিনাইন বলা হয়ে থাকে, বাট কিছু কিছু জায়গায় এটাকে লোকালি ম্যালিগন্যান্ট বলা হচ্ছে।
তাহলে আপনি যখন জায়েন্ট সেল টিউমারকে কোথাও স্টেম হিসাবে দেখবেন সতর্কভাবে আনসার দিবেন। এটা ম্যালিগন্যান্ট লিস্ট হিসাবে দিলে আপনি এটাকে ট্রু দিবেন না, যদিও এই কথাটা তথ্যটা কন্ট্রাডিক্টরি তথ্য, তবে আপনি এটা বোন টিউমার হিসেবে আসলে বিনাইংয়ে ট্রু দিবেন, আর ম্যালিগন্যান্ট লোকালি ম্যালিগন্যান্ট হিসেবে আসলেও এটাকে ট্রু দিবেন, তবে ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে আসলে দিবেন না। আর কার্সিনয়েড টিউমার আমরা জানি কোথায় কোথায় আমরা বলেছি যে কার্সিনয়েড টিউমার হচ্ছে অ্যাপেন্ডিক্স, রেকটাম, এটাও লাংয়ে হয়ে থাকে, প্যানক্রিয়াসে হয়ে গ্যাস্ট্রিক কার্সিনোমা, লাং কার্সিনোমা এবং হচ্ছে যে অ্যাপেন্ডিক্স এবং রেকটামের কোনো কার্সিনোমা যদি হয় সেখানে সিক্রেট হয়ে থাকে কার্সিনয়েড টিউমারের কিছু হরমোন, এবং এই কার্সিনয়েড টিউমারটাও হচ্ছে একটা লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। আর গ্লায়োমার মধ্যে কি, গ্লায়াল সেল আমরা বলতে কি বুঝি, যে নিউরোলজিতে আমরা পড়েছি যেসব সেলগুলো হচ্ছে সাপোর্টিং সেল, সো অ্যাস্ট্রোসাইটের জন্য অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোসাইটের জন্য অলিগোডেন্ড্রোসাইটোমা, অ্যাপেন্ডাইমাল সেলের জন্য অ্যাপেন্ডাইমোমা। রিমেম্বার এখানে সোয়ানোমা নাই, এখানে সোয়ান সেল নাই, সোয়ান সেল এটা গ্লায়োমার মধ্যে বা লোকালি ম্যালিগন্যান্ট লিস্টের মধ্যে নাই। আর ডিপ সিডেড ফাইব্রোমাইটোসিস আমরা তো বলেছি যেটা ব্রেস্টে হয়ে থাকে। সো সি দিস ওয়ার দ্য লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। এখানে দেখেন আমরা আদার নেমস দিয়ে পরীক্ষার স্ট্যাম্প করেছি, এই লিস্ট আপনি সব জায়গায় পাবেন, এই লিস্ট আপনি ইউজুয়ালি সব জায়গায় পাবেন, তবে এখানে দেখেন জায়েন্ট সেল টিউমারের আরেকটা নাম হচ্ছে অস্টিওক্লাস্টোমা, আর বেজাল সেল কার্সিনোমার আরেকটা নাম হচ্ছে রডেন্ট আলসার, সেজন্য আমরা এটা দিয়েই পরীক্ষার স্ট্যাম্প ক্রিয়েট করেছি। মেটাস্টেসিস, এই যে এতক্ষণ আমরা বলেছিলাম ইনভেসিভনেস অ্যান্ড মেটাস্টেসিস অ্যান ইম্পর্টেন্ট ফিচার অফ ম্যালিগন্যান্সি, তাহলে what is metastasis? Metastasis is a distant spread of cancer cell from a site of malignant tumor to a distant site to form a secondary metastatic tumor, or where they lodge to result in a formation of a secondary tumor. এই মেটাস্টেসিস যে টিউমার সাইট থেকে অন্যান্য বডি সাইটে যায় কিভাবে যেতে পারে, সে তিনভাবে যেতে পারে। ইট ক্যান গো থ্রু দ্য লিমফ্যাটিক্স, ইট ক্যান গো থ্রু দ্য ব্লাড, অ্যান্ড ইট ক্যান গো ডাইরেক্টলি থ্রু দ্য বডি ক্যাভিটিস অর থ্রু ডাইরেক্ট সিডিং। লিমফ্যাটিক্স দিয়ে ইউজুয়ালি যেটা যায় সেটা আমরা জানি, লিমফ্যাটিক্স দিয়ে যায় হচ্ছে ইউজুয়ালি দ্য কার্সিনোমা, স্কোমাস সেল কার্সিনোমা বা যে কোনো ধরনের কার্সিনোমাগুলো ইউজুয়ালি লিমফ্যাটিক স্প্রেড হয়। তবে মনে রাখবেন সার্কোমাস ক্যান অলসো ট্রান্সমিট টু লিমফ্যাটিক। এখন পরীক্ষায় এটা স্ট্যাম্প হিসাবে আসে, আমরা এখানে এটা লাল করেছি, দেখেন আপনার পরীক্ষার স্ট্যাম্প যদি আসে অল কার্সিনোমা আর ট্রান্সমিটেড টু লিমফ্যাটিক, এটা ট্রু। তবে যদি বলে যে নান অফ দ্য সার্কোমা ক্যান বি ট্রান্সমিটেড থ্রু অর মেটাস্টাসাইজ থ্রু লিমফ্যাটিক্স, তাহলে এটা ফলস হবে। কিছু কিছু সার্কোমার ক্ষেত্রে সেটা হয়ে থাকে। অ্যান্ড কার্সিনোমা যেমন ইউজুয়ালি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হতে পারে, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা আমরা দেখি যে আমরা হাইলাইট লিম্ফেডেনোপ্যাথি পাই, ব্রেস্ট কার্সিনোমাতে আমরা দেখি সুপ্রাক্লেভিকুলার অ্যাক্সিলারি লিম্ফ নোডে এনলার্জমেন্ট হয়ে যায়। তারপরে হচ্ছে এই যে বার্কোস যে গ্ল্যান্ডটা আমরা জানি গ্যাস্ট্রিক কার্সিনোমাতে আমরা ইউজুয়ালি পাই, তাহলে এগুলো সবগুলো হচ্ছে লিম্ফ গ্ল্যান্ডে হয়। এখানে দুইটা কথা আপনার মনে রাখতে হবে, মাঝে মধ্যে কিছু কিছু লিম্ফ নোডে এটা স্কিপ করে যায়, তখন এটাকে আমরা বলি স্কিপ মেটাস্টেসিস। আর এই যে অর্গানে টিউমার হলো সেখান থেকে প্রথম যে লিম্ফ নোডে হচ্ছে মেটাস্টেটিক সেলগুলো যায় বা এম্বোলাইজেশন হয় সেই জায়গাতে, সেটাকে আমরা বলি হচ্ছে সেন্টিনেল লিম্ফ নোড। আচ্ছা, এটা গেল লিমফ্যাটিক স্প্রেড সম্পর্কে। হেমাটোলজিক্যাল স্টেমে ম্যাক্সিমাম হচ্ছে সার্কোমা দিয়ে যাবে, মানে ম্যাক্সিমাম সার্কোমাই হেমাটোলজিক্যাল স্প্রেড হবে। আমরা যেমন জানি লিভার, লাং মেটাস্টেসিস যেগুলো হয়, বোনে যেসব মেটাস্টেসিসগুলো যায় এগুলো ব্লাড দিয়ে যায়। যেহেতু ব্লাডের প্রাইমারি দুইটা অর্গান যেখান দিয়ে ব্লাডকে পাস করতে হয় সেটা হচ্ছে লিভার অ্যান্ড লাং, সেজন্য লিভার লাংয়ে মেটাস্টেসিস বেশি হয়। এবং বোনের যেহেতু ভ্যাসকুলারিটি বেশি, বোন ম্যারোতে ভ্যাসকুলারিটি বেশি, বোনে মেটাস্টেসিসটা বেশি হয়ে থাকে। অ্যান্ড ইট ক্যান অকার in all organs, when in all organs usually এটা হতে পারে, তবে very rare in spleen or skeletal muscle. And this is the third form of transmission of metastasis or metastatic cells, and this is directly from the body cavities. আমরা জানি peritoneal cavity দিয়ে যেতে পারে বা সাবঅ্যাকুইনাইট স্পেস দিয়ে যেতে পারে। তা আমরা ক্লাসিক্যালি এখানে যে এক্সাম্পলটা সবসময় মনে রাখি সেটা হচ্ছে ক্রুকেনবার্গস টিউমার ইন কেস অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা পেশেন্ট। গ্যাস্ট্রিক কার্সিনোমাতে ওভারিয়ান যে টিউমারটা হয় ক্রুকেনবার্গ টিউমারটা, এটা বডি ক্যাভিটি দিয়ে সরাসরি যায়। সো দেখেন এখানে আমরা কি পেলাম, আমরা স্কিপ মেটাস্টেসিস আর সেন্টিনাল লিম্ফ নোড বলে আসছি, সেটার সাথে এটা মিলে। তবে লিমফ্যাটিকে মোস্টলি সার্কোমা দেওয়া, হেমাটোজেনেসে টিপিক্যালি কার্সিনোমা দেওয়া, সেজন্য এই দুটাই
ফলস হবে। ফিচার অফ ইনোসেন্ট টিউমার বলতে বিনাইন টিউমার, মেটাস্টেসিস ইজ এ ফিচার অফ ম্যালিগন্যান্ট টিউমার। এবার আসেন এই কোশ্চেনটা মেটাস্টেসিসের সাথে রিলেটেড। আমরা যে কয়েকটা অর্গানের মেটাস্টেসিস পড়তে হবে সেটার উপর ভিত্তি করে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বোন মেটাস্টেসিস। তাহলে বোন মেটাস্টেসিস ইজ কমন ইন দ্য কার্সিনোমা অফ, মানে কোন কোন কার্সিনোমা বোন মেটাস্টেসিস করতে পারে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথমে দেখেন হোয়াট আর দ্য কমন সাইটস অফ মেটাস্টেসিস। আমরা প্রথমে বলেছি ব্লাড বোন যেসব মেটাস্টেসিসগুলো হয় সেগুলা যেহেতু ব্লাডকে লাং দিয়ে পাস করতে হয়, আবার পোর্টাল সার্কুলেশনের ব্লাডকে লিভার দিয়ে পাস করতে হয়, সেজন্য জিআইটির যে কোনো টিউমার সহজে লিভারে ট্রান্সমিট হয় এবং ওভারঅল সার্কুলেশন থেকে বেশিরভাগ টিউমার হচ্ছে লিভারে যায়। এবং বোন প্লাস বোন ম্যারোতে যেহেতু অনেক বেশি সার্কুলেশন, তাহলে এখানেও অনেকগুলো মেটাস্টেসিস হতে পারে। তাহলে দিস আর দ্য কমন সাইটস অফ মেটাস্টেসিস। নাও ইম্পর্টেন্ট among all the metastasis is the মেটাস্টেসিস দ্যাট অকার ইন দ্য বোন। বোনে যেসব মেটাস্টেসিস হয়ে থাকে সেটা অনেক ইম্পর্টেন্ট। আমরা ইম্পর্টেন্টলি মনে রাখবো সেটা হচ্ছে এই যে বিবিকেপিটি দিয়ে মনে রাখবো, দ্যাট ইজ ব্রঙ্কাস, ব্রেস্ট, কিডনি, প্রোস্টেট অ্যান্ড থাইরয়েড। বিবিকেপিটি, এই যে এখানে যে লিস্টটা দেওয়া আছে, দ্যাট বনি অর মেটাস্টেসিস, অসিয়াস মেটাস্টেসিস ইজ ইম্পর্টেন্ট ইন দিস ফিচার। এই পাঁচটা মেটাস্টেসিস অবশ্যই মনে রাখবেন এবং এই পাঁচটা পরীক্ষায় ইনভেরিয়েবলি আসে, এক সেশনে না আসলে আরেক সেশনে অবশ্যই সেটা পরীক্ষায় দেওয়া হবে। আচ্ছা, যেসব টিউমারগুলো বোনে যায় তারা কিছু কিছু আমরা বলেছি, কিছু কিছু অস্টিওলাইসিস করে, কিছু কিছু বোন প্রোডাকশন বাড়ায়, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায়। তাহলে অস্টিওলাইসিস করে কারা কারা, মানে ব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায় কারা কারা, সেটা একটু দেখতে হবে। অস্টিওব্লাস্টিকে মনে রাখবেন দ্য টিউমার অফ দ্য প্রোস্টেট, ব্রেস্ট অ্যান্ড টেস্টিস। টিউমার অফ দ্য প্রোস্টেট, ব্রেস্ট অ্যান্ড টেস্টিস থেকে যেগুলো আসে তারা কিছুটা অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায়। আর রেস্ট অফ দ্য বিবিকেপিটির মধ্যে বাকি যেগুলো আছে তারা হচ্ছে অস্টিওলাইটিক করে। বোথ অস্টিওলাইটিক and osteoblastic lesion occur in case of breast। তাহলে এটা মনে রাখবেন, ব্রেস্ট দেখেন দুই দিকেই আছে আর বাকিগুলো তো হচ্ছে অস্টিওলাইটিক and osteoblasticটা আলাদা করা আছে। পাঁচটা মেইনলি হচ্ছে বোন মেটাস্টেসিস করে, এর বাইরেও আপনার ওভারিতেও এবং টেস্টিস থেকেও হচ্ছে বোন মেটাস্টেসিস হতে পারে এবং এটা যখনই হয় তখন এটা অস্টিওব্লাস্টিক হয়। ফলোইং আর প্রোটোইনকোজিনস চেঞ্জ টু অঙ্কোজিনস। আচ্ছা, এটা হচ্ছে এই কোশ্চেনটা দেওয়ার পিছনে উদ্দেশ্য ছিল, এটা দুইবার পরীক্ষায় রিপিট হয়েছে এবং এটা এমন একটা তথ্য যেটা পড়তে গেলে আপনাকে অনেক বড় লিস্ট পড়তে হবে, এটা রবিনসন অনেক বড় লিস্ট আছে। আমরা এই কোশ্চেনটা আপনাকে এখানে এই জন্যই দিয়েছি যেটা আপনাকে কিছু কোশ্চেন শুধু কোশ্চেন থেকে পড়তে হবে। এই কোশ্চেনটা এইভাবেই, এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় এ পর্যন্ত দুইবার কি তিনবার চলে আসছে একই স্ট্যাম্প একই হেডিং দিয়ে। এখন এমন কিছু কোশ্চেন আছে যেগুলো এক্সপ্লেন করা কঠিন বা মুখস্থ রাখাও কঠিন এবং এটা আমরা ইউজুয়ালি আমাদের ইম্পর্টেন্ট টপিকের মধ্যেও পড়ে না, কিন্তু আমরা এটা এই জন্য দিলাম যে এরকম কিছু কোশ্চেন আছে যেগুলো আপনি কোশ্চেন ব্যাংক থেকে আনসার দেখে মনে রাখবেন, দেখবেন, এখানে এভাবে মুখস্থ করবেন, এটা বেশি ডিটেলস জানতে যাবেন না। এটার লিস্ট যদি আপনি পড়তে চান আপনি পড়ে শেষ করতে পারবেন না, ওখানে কোনটা ইম্পর্টেন্ট কোনটা না এটা বলা কঠিন। তো এই ধরনের কোশ্চেনগুলো আপনারা এভাবে স্কিপ করবেন, জাস্ট কোশ্চেন ব্যাংক থেকে যে ইনফরমেশনটা আপনারা পাচ্ছেন সেটাই এনাফ, সেটার বাইরে আর কিছু জানার দরকার নেই। এর আনসার ট্রু সার্চ করে কোশ্চেন ব্যাংকে আমরা বের করেছি বা কোশ্চেন ব্যাংকে বের করেছে, তখন এই আনসারটা আমরা জাস্ট এভাবে বাই হার্ট আনসার পরীক্ষা আসলে এভাবে বসাই দেব। এবার আসেন আমরা বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমারের কিছু নাম যেগুলোতে ফ্যালাসি আছে সেগুলো দেখব এবং এগুলাই পরীক্ষায় এসে থাকে। দেখেন, বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের যে লিস্ট সেখানে বিভিন্ন অর্গানের এই রবিনসের চার্টটা দুইটা পেজে বিশিষ্ট আমরা এই চার্টটা দিয়েছি, এখানে বিভিন্ন টিউমারগুলোকে দেওয়া হয়েছে এবং বিনাইন টিউমারের ইউজুয়ালি আমরা জানি বিনাইন টিউমারের লাস্টে ওমা দিয়ে শেষ হয় এবং ম্যাক্সিমাম অফ দ্য ম্যালিগন্যান্ট টিউমারের নামটা সার্কোমা দিয়ে শেষ হয় ইউজুয়ালি। তো এই ইউজুয়ালের বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো পরীক্ষার মধ্যে আসে, তো সেটা একটু খেয়াল করবেন। যেমন দেখেন এই যে মেজোথেলিয়াম, যে প্লুরাল মেজোথেলিয়ামে যে মেজোথেলিওমা, দিস ইজ এ ম্যালিগন্যান্ট টিউমার, যদিও এটার নামটা ওমা দিয়ে শেষ হলো কিন্তু এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার। দেন কাম লিউকেমিয়া, এটার নামে কোনো লাস্টে ওমা নাই এবং সেটা কিন্তু একটা ম্যালিগন্যান্ট টিউমার।
দেন এই লিস্টের মধ্যে আসেন আমরা জানি বেজাল সেল কার্সিনোমা, স্কোমাস সেল কার্সিনোমা এগুলো এক ধরনের ম্যালিগন্যান্সি, তবে ম্যালিগন্যান্ট মেলানোমা ক্যান কনফিউজ ইউ। ম্যালিগন্যান্ট মেলানোমা এটা একটা ম্যালিগন্যান্সি অফ দ্য নিভাস, যে নিভাস যে নর্মালি হয়ে থাকে এটা একটা বিনাইন কন্ডিশন, সেটার একটা ম্যালিগন্যান্ট ফর্ম হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। তাহলে এটা একটা কনফিউশন হতে পারে, সেটা মনে রাখবেন। দেন ক্যান বি সেমিনোমা। Seminoma, that is the testicular tumor, germ cell tumor of the testis. This is also a malignant tumor, but it is its name ends with as like as a benign tumor. আর salivary gland টিউমারের দুইটা নামই হচ্ছে কিছুটা ভিন্ন। দেবেন একটা বিনাইন টিউমারটা হচ্ছে প্লিওমরফিক এডেনোমা, আর ম্যালিগন্যান্ট মিক্সড টিউমার হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। এই লিস্টে আমরা কিছুটা সামারাইজ করেছি, এবং লাস্টে দেখেন এগুলো হচ্ছে এমন কিছু টিউমার মানে যেগুলোর নাম ওমা দিয়ে শেষ হয় কিন্তু এগুলো আদতে কোনো টিউমার না, যেমন হ্যামাটোমা, কোরিওস্টোমা, কোলেস্টিটোমা, গ্র্যানুলোমা, এগুলোর নাম ওমা দিয়ে শেষ হচ্ছে কিন্তু এগুলো কোনো ধরনের টিউমার না, এগুলো অন্যান্য প্যাথোলজি, কিন্তু এটার নামটা এইভাবে শেষ হয়। তাহলে পরীক্ষার স্ট্যাম্প এগুলোই দিয়েছে। দেখেন এখানে অ্যাস্ট্রোসাইটোমা, আমরা জানি অ্যাস্ট্রোসাইটোমা একটা গ্লায়োমার মধ্যে পড়ে, এটা লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। এরপরে মেনিনজিওমা, সোয়ানোমা, এগুলো আমরা এনেছিলাম। এটা আমাদের যেহেতু এটা লাস্টে ওমা দিয়ে শেষ হচ্ছে, এগুলো বিনাইন হবে। মেডুলোব্লাস্টোমা, এটা একটা চাইল্ডহুড টিউমার, আমরা চাইল্ডহুড টিউমারের লিস্টটা দেখব। মেডুলোব্লাস্টোমা ইজ এ চাইল্ডহুড ম্যালিগন্যান্সি। আর ক্রেনিওফেরিঞ্জিওমা, দিস ইজ অলসো আ ম্যালিগন্যান্ট টিউমার। দেন এই কোশ্চেনটা আবার অন্যভাবে, দিস আর দ্য ম্যালিগন্যান্ট টিউমার, হোয়াট আর দ্য ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে এখানে দেখেন ডিসজার্মিনোমা এবং মেলানোমা, আমরা বলেছি ম্যালিগন্যান্ট মেলানোমা এবং ডিসজার্মিনোমা এই দুটাই উদাহরণ যেগুলো হচ্ছে নাম ওমা দিয়ে শেষ হলেও এরা ম্যালিগন্যান্ট টিউমার, ওয়াইল হ্যামাটোমা, হ্যামানজিওমা, কোরিওস্টোমা এরা টিউমার না, তো এগুলো ফলস হবে। এরপরে হচ্ছে প্রি ক্যান্সারাস লিশন ইনক্লুডস। তাহলে এটা একটা অনেক ভাস্ট একটা টার্ম, ভাস্ট একটা ডিসকাশন। আমরা প্রি ক্যান্সারাল লিশনের এই যে টেবিল, এটা হচ্ছে রবিনসের একটা টেবিল। এখানে দেখেন কিছু কিছু কন্ডিশন দেয়া আছে which are associated with tumor. These are chronic condition which can ultimately result in malignant disease. তাহলে দেখেন অ্যাসবেস্টোসিস বা সিলিকোসিস থেকে মেজোথেলিয়ামা বা লাং কার্সিনোমা হতে পারে। দেন ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ থেকে আমরা জানি কলোরেক্টাল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তাহলে কিছু কিছু ইম্পর্টেন্ট এখান থেকে আপনাকে জানতে হবে। দ্যাট ইজ ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ ক্যান রেজাল্ট ইন কলোরেক্টাল কার্সিনোমা। দেন ক্রনিক কলিসিস্টাইটিস ক্যান রেজাল্ট ইন গল ব্লাডার কার্সিনোমা, গল ব্লাডার। দেন গ্যাস্ট্রাইটিস, ক্রনিক গ্যাস্ট্রাইটিস থেকে গ্যাস্ট্রিক মাল্টোমা হতে পারে বা গ্যাস্ট্রিক কার্সিনোমা হতে পারে। এটা অ্যাকিউটের ক্ষেত্রে না, ক্রনিক গ্যাস্ট্রাইটিস বা অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস এই দুইটার ক্ষেত্রে গ্যাস্ট্রিক কার্সিনোমা ডেভেলপ করতে পারে। হ্যাপাটাইটিস থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা এবং অস্টিওমাইলাইটিস থেকে কার্সিনোমা ইন দ্য ড্রেনিং সাইনাস এটা হতে পারে, এটা আপনারা মনে রাখবেন। এবং সিস্টোসোমিয়ার কারণে, সিস্টোসোমিয়াসিসের কারণে যদি কোনো সিস্টাইটিস হয় সেটা ক্যান রেজাল্ট ইন ব্লাডার কার্সিনোমা। তাহলে এটা একটা রবিনসের ইম্পর্টেন্ট বক্স, এই বক্সটা যতটুকু বেশি পারা যায় সেটা মনে রাখবেন। ব্যারেটস ইসোফ্যাগাসের কারণে ইসোফেজিয়াল কার্সিনোমা হয়। তাহলে দিস আর সাম ক্রনিক ডিজিজ উইচ ক্যান রেজাল্ট ইন আলটিমেট নিওপ্লাজম। এরপর একটা বড় লিস্ট আমরা ফলো করি। এই বড় লিস্টের মধ্যে আমরা পার্টিকুলার ইম্পর্টেন্স দেব আপনার হোয়াট আর দ্য হোয়াট আর দ্য condition that can result in carcinoma in case of skin. এই স্কিনের লিস্ট আপনাকে একটু ভালোভাবে পড়তে হবে, সেটা আমরা আরেকটু সামারাইজ করে দিব। দেখেন সোলার ক্যারাটোসিস, বাওয়েন্স ডিজিজ, ডিসপ্লাস্টিক নেভি, এরিথ্রোপ্লাসিয়া অফ কিউরেট, এটা এবং হচ্ছে মার্জলিন আলসার। মার্জলিন আলসার নিয়েও আবার এটা অনেকে লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের লিস্টে কিছু বইয়ে পাওয়া যায়, তবে এটা আমরা এখানে প্রি ক্যান্সারাস লিশন হিসেবেই আমরা ট্রু দিব। তাহলে মার্জলিন অ্যান্সারটা থাকে। এবং এই যে টোটাল লিস্ট থেকে যে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা আপনারা মনে রাখবেন যারা হচ্ছে রিলেটেড টু প্রি ক্যান্সারাস লিশন অফ দ্য স্কিন। আর ইম্পর্টেন্ট আরেকটা লিস্ট হচ্ছে যে ফিমেল জেনিটাল ট্র্যাক্টের কোন কোন কন্ডিশনগুলো হচ্ছে ক্যান অ্যাক্ট অ্যাজ pre-cancerous lesions. So they are cervical dysplasias, cervixে যেসব ডিসপ্লেসিয়া হয়, it can be cervical intraepithelial neoplasia type 1, 2, আর যখন এটা ফুল থিকনেসকে ইনভলভ করে আমরা বলি cervical intraepithelial neoplasia বা কার্সিনোমা সিটু অফ সার্ভিক্স যদি তিনটা লেয়ারকে ইনভলভ করে তখন cervical intraepithelial neoplasia হয়। যখন তিনটা লেয়ারকে ইনভলভ করে তখন এটাকে আমরা কার্সিনোমা ইন সিটু বলি, এবং দিস ক্যান বি এ প্রি ম্যালিগন্যান্ট
কন্ডিশন। আর এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া যেটা এন্ডোমেট্রিয়ামে যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হয়, দিস ক্যান বি অলসো এ প্রি ক্যান্সারাস কন্ডিশন ফর ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। রেস্ট এখানে এই কথাগুলো আমরা বলেছি আগের লিস্ট থেকে, যে ইসোফ্যাগাসে দেখেন ব্যারেটস ইসোফ্যাগাস, স্টমাকের ক্রনিক গ্যাস্ট্রাইটিস, অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস, এগুলো থেকে হচ্ছে কার্সিনোমা কনভার্ট হইতে পারে। কলনের মধ্যে ফ্যাপ, যে ফ্যামিলিয়াল, এটা এমএস ফ্যাকাল্টিতে যারা ইয়ে করবেন তাদের এমএস ফ্যাকাল্টির জন্য এই টোটাল লিস্টটাই অনেক ইম্পর্টেন্ট। কলনে দেখেন ফ্যাপ, ভিলাস এডেনোমা, এগুলো ইম্পর্টেন্ট কজ অফ কলোরেক্টাল কার্সিনোমা। এবং ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস যেটা ফ্যাপ, এটাতে হচ্ছে 100% চান্স অফ কলোরেক্টাল কার্সিনোমা বলা হয়ে থাকে যে থাকে। স্মল বাওয়াল ক্রনস ডিজিজ, অনেক সময় এটা এমডি ফ্যাকাল্টিতেও এই কোশ্চেনটা এসছে যে স্মল বাওয়াল ক্রনস যদি হয়, স্মল বাওয়াল ক্রনস ডিজিজটাও কিন্তু একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন। আর লিভার সিরোসিস, হেপাটাইটিস ক্যান রেজাল্ট ইন hepatocellular carcinoma. আমরা জানি hepatitis B, C has increased risk of hepatocellular carcinoma. দেন বাকি যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আমরা এখানে বলেছি। আপনারা এই লিস্টটা যারা এমএস ফ্যাকাল্টিতে দিবেন তারা বেশিরভাগ জিনিসই পড়ার চেষ্টা করবেন। তাহলে আনসারটা আমরা দিয়েছি। আনসার ছিল হচ্ছে হোয়াট আর দ্য প্রি ক্যান্সারাস লিশন। তাহলে প্রি ক্যান্সারাস লিশন আমরা স্কিনের লিউকোপ্লাকিয়া পেয়েছি, আমরা সার্ভাইকাল ইন্টারপ্রিটেলিয়াল নিওপ্লাসিয়া পেয়েছি, বাউন্স ডিজিজ অফ দ্য স্কিনও আমরা পেয়েছি। তাহলে সেটা মনে রাখবেন, এই লিস্টের মধ্যে বাউন্স ডিজিজ, লিউকোপ্লাকিয়া এগুলো সবগুলোই ছিল। এরপরে ক্যান্সার ডিউ টু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। তাহলে হোয়াট আর দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট ইফেক্টস দ্য ক্যান্সার ফরমেশন। তাহলে এখানে ডেভিডসনের একটা বক্স আমরা দিয়েছি, দেখেন these are the environmental factors that can result in carcinoma। তার মধ্যে একটা হচ্ছে অকুপেশনাল এক্সপোজার। অকুপেশনাল এক্সপোজারে অনেকগুলো কেমিক্যাল আসবে, আমরা কেমিক্যালের একটা লিস্ট দেখেছি, সেখানেও ওই জিনিসগুলো দেখেছি। পার্টিকুলারলি এখানে মনে রাখবেন যে ডাই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের ব্লাডার কার্সিনোমার চান্স থাকে, যারা সিলিকন, অ্যাসবেস্টস সেগুলোর এক্সপোজারে সবসময় থাকে তাদের লাং ক্যান্সারোমার কাজ থাকে। পিভিসি ক্যান রেজাল্ট ইন হেপাটিক কার্সিনোমা। দেন there are some chemicals that can result in these are also the chemicals that can result in carcinoma. Then there are some physical agents that can be ultraviolet radiation, ionizing radiation. Cigarette smoking is related to lung carcinoma and bladder carcinoma. Viral infection, আমরা পরে একটা বড় লিস্ট দেখব কারা কারা কোন কোন ইনফেকশিয়াস এজেন্ট ক্যান রেজাল্ট ইন ডিজিজ, ব্যাকটেরিয়াল, প্যারাসাইটিক, এই ইনফেকশনগুলো মনে রাখবেন। অ্যাবস্টেন বার ভাইরাস, এটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট। অ্যাবস্টেন বার ভাইরাস থেকে হচ্ছে বার্কিটস লিম্ফোমা হয়, হিউম্যান প্যাপিলোমা থেকে সার্ভাইকাল কার্সিনোমা, হেপাটাইটিস বিসি থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা, হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে হচ্ছে গ্যাস্ট্রিক মাল্টোমা হতে পারে। এবং প্যারাসাইটিকের মধ্যে আমরা জানি যে অপিস্থর্কিস সাইনেনসিস অ্যান্ড অপিস্থর্কিস সাইনেনসিস থেকে হচ্ছে আমরা হেপাটোসেলুলার কার্সিনোমা, কলাঞ্জিও কার্সিনোমা হতে পারে। আর সিস্টোসোমিয়া হেমাটোবিয়াম থেকে bladder carcinoma, if it can result in chronic cystitis and can result in bladder carcinoma। তাহলে এই কয়েকটা ইনফেকশিয়াস এজেন্ট ক্যান রেজাল্ট ইন কার্সিনোমা। এছাড়াও কিছু হরমোনস লাইক ইস্ট্রোজেন ক্যান রেজাল্ট ইন ডিজিজ লাইক endometrial and breast carcinoma. Estrogen is related to endometrial and breast carcinoma। তাহলে এটা ডেভিডসনের অনেক ইম্পর্টেন্ট একটা বক্স, এটা সবার লাগবে, এটা ভালো করে দেখবেন। আর এছাড়াও আরও কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আমরা ওখানে বলেছি এর বাইরে আছে। দেখেন স্মোকিংয়ের ক্ষেত্রে 90% অফ দ্য লাং ক্যান্সার ডেথ ক্যান অকার ফ্রম স্মোকিং। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার যেটা আমরা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি ইজ এ স্ট্রং অ্যাসোসিয়েশন ফ্যাক্টর ফর মোস্ট অফ দ্য অনেক ম্যালিগনেন্সিতে হচ্ছে ওবেসিটি ক্যান বি রিলেটেড। আর এনভায়রনমেন্টাল কার্সিনোজেন, এজ, দিস অলসো আর ফ্যাক্টরস ফর কার্সিনোমা ফরমেশন। তাহলে এই কোশ্চেনটা স্পেসিফিক্যালি ইনফরমেশনের জন্য দেওয়া হয়েছিল। তাহলে দেখেন আমাদের ফার্স্ট স্টেপ ছিল স্মোকিং রেজাল্ট ইন ক্যান্সার, আর লাংসের 90%-এর ক্ষেত্রে হয়, সেটা আমরা ট্রু। অ্যালকোহলিজম ইজ রিলেটেড টু ক্যান্সার, এটা আমরা জানি। ইট ক্যান কজ অ্যালকোহলিজম ক্যান রেজাল্ট ইন কার্সিনোমা। আমরা ডায়েটের কথা বলেছি, ওবেসিটির কথা বলেছি। আর এক্সপোজার অফ ইস্ট্রোজেন ডিক্রিজেস ক্যান্সার অফ ব্রেস্ট অ্যান্ড এন্ডোমেট্রিয়াম, সেটা ফলস। আমরা বলেছি ইস্ট্রোজেন এর এক্সপোজারে কিন্তু ব্রেস্ট আর এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটার চান্স বাড়ে। এরপরে এই কোশ্চেনটার সাথে যে রিলেটেড আমরা ডিসকাশন দেখব, 17 নম্বর যে কোশ্চেনটা সেটা ছিল
হোয়াট ইজ দ্য রেডিও সেন্সিটিভ টিউমার। তাহলে এই দুইটা বক্স আপনারা মনে রাখবেন, হোয়াট আর দ্য রেডিও সেন্সিটিভ, রেডিও রেজিস্ট্যান্ট টিউমার, অ্যান্ড হোয়াট আর কেমো সেন্সিটিভ অ্যান্ড কেমো রেজিস্ট্যান্ট টিউমার। এখানে যেগুলো পরীক্ষায় স্ট্যাম্প হিসেবে আসছিল সেগুলোকে আমরা লাল কালার করেছি। আপনারা স্পেসিফিক্যালি পুরোটা মনে রাখতে না পারলেও এই রেড কালার মার্কগুলোকে মনে রাখবেন। দেখেন লিম্ফোমা, সেমিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা দেয়া রেডিও সেন্সিটিভ। So these were the stems and we find that leukemia, lymphoma and আমাদের এই লিস্টে যে রেডিও সেন্সিটিভ টিউমার সেখানে লিম্ফোমা, লিউকেমিয়া, গ্লায়োমা, সেমিনোমা সেগুলো ছিল। সেমিনোমা এন্ড ডিসজার্মিনোমা এরা কিন্তু জার্ম সেল টিউমার। আমরা জার্ম সেল টিউমারের লিস্ট হয়তো সামনে দেখব, সেটা সেমিনোমা এবং ডিসজার্মিনোমা আর জার্ম সেল টিউমার। তাহলে জার্ম সেল টিউমার, লিম্ফোমা, লিউকেমিয়া তিনোটাতেই হচ্ছে রেডিও সেন্সিটিভ। আর চারোটা বক্স যেটুক পারা যায় সেটা মনে রাখার চেষ্টা করবে। ফলোয়িং আর নট এক্সাম্পল অফ প্রি ক্যান্সারাস কন্ডিশন, এই কোয়েশ্চেনটা আবার রিপিট, এই ডিসকাশনটা আমরা করেছি। প্রি ক্যান্সারাস কন্ডিশন, এখানে আমরা জানি ফিমেল জেনিটাল ট্র্যাক্টে আমরা দুইটা কথা বলেছিলাম যে সার্ভিক্সের সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লেশিয়া আর এন্ডোমেট্রিয়াল যে হাইপারপ্লেশিয়া সেগুলো ইজ রিলেটেড টু ডেভেলপমেন্ট অফ ক্যান্সার। তাহলে এখানে ট্রু হবে কোনগুলো, বিকজ কোয়েশ্চেন ছিল ফলোয়িং আর নট দ্য এক্সাম্পল অফ প্রি ক্যান্সারাস কন্ডিশন। যেহেতু এ এবং বি হচ্ছে দে আর দ্য প্রি ক্যান্সারাস কন্ডিশন, তাহলে বাকি যে তিনটা সেগুলো হচ্ছে ট্রু হবে। নন সেমিনোম্যাটাস টিউমার আর, এখানে আমরা লিস্টটা দেখি। জার্ম সেল টিউমার যেগুলো থাকে, জার্ম সেল টিউমার ইন কেস অফ টেস্টিস অর ওভারি, টেস্টিকুলার পার্টিকুলারলি হচ্ছে ডিসজার্মিনোমা এবং সেমিনোমা, এগুলো হচ্ছে পার্টিকুলার জার্ম সেল টিউমার। আর নন সেমিনোম্যাটাস কিছু টিউমার থাকে যেগুলোকে আমরা টেরাটোমা, তারপর এমব্রায়োনাল সেল কার্সিনোমা, এন্ডোডার্মাল সাইনাস টিউমার, এগুলো হচ্ছে নন সেমিনোম্যাটাস টিউমার। তাহলে এমব্রায়োনাল কার্সিনোমা, ইয়ক্সেক টিউমার, কোরিও কার্সিনোমা, এন্ডোডার্মাল সাইনাস টিউমার, এগুলো আমাদের এই প্রিভিয়াস যে লিস্টে এই লিস্টে আছে, এগুলো হচ্ছে নন সেমিনোম্যাটাস টিউমার। নন সেমিনোম্যাটাস টিউমার মানে নন সেমিনোম্যাটাস টেস্টিকুলার টিউমার, জার্ম সেল টিউমারগুলো হচ্ছে এই এক্সাম্পল। এরপরে এই কোয়েশ্চেনটাও টিউমার মার্কার থেকে করা হয়েছে যে CA19-9 কোথায় পাওয়া যায়। এই কোয়েশ্চেনটা আমরা আগে ডিসকাস করেছি যে কলন এবং প্যানক্রিয়াসে CA19-9 পাওয়া যায়। অকুপেশনাল ক্যান্সার, এটাও আমাদের প্রিভিয়াস ডিসকাশনে চলে আসছে, আমরা জাস্ট বক্সটা আবার দিচ্ছি। তাহলে অনেকগুলো অকুপেশনাল এক্সপোজারের কারণে অনেকগুলো ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়। এখানে আপনারা দেখেন যে ভিনাইল ক্লোরাইড যেটা PVC সেটা হেপাটিক কার্সিনোমার সাথে রিলেটেড। আমরা বলেছি ম্যাক্সিমাম হেভি মেটালগুলো হচ্ছে লাং কার্সিনোমার সাথে রিলেটেড, এবং এখানে ম্যাক্সিমাম হেভি মেটালগুলো লাং কার্সিনোমার সাথে রিলেটেড। আর PVC যেটা সেটা পার্টিকুলারলি হচ্ছে হেপাটিক কার্সিনোমার সাথে রিলেটেড। আর আর্সেনিকের সাথে কী কী কার্সিনোমা রিলেটেড সেটা আলাদা লিস্ট আপনাকে জানতে হবে। তাহলে ফলোয়িং অকুপেশনাল ক্যান্সার আমরা সবগুলোই কেমিক্যাল এখানে পেলাম, বিভিন্ন কেমিক্যাল এখানে অ্যাসবেস্টস, নিকেল, ক্রোমিয়াম তিনোটাই হচ্ছে লাং ক্যান্সারের সাথে রিলেটেড। PVC বা ভিনাইল ক্লোরাইডটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমাতে রিলেটেড। ক্লিনিক্যাল ফিচার অফ কার্সিনয়েড সিনড্রোম, ক্লিনিক্যাল ফিচার অফ কার্সিনয়েড সিনড্রোমের একটা লিস্ট আমরা এই ডিসকাশনের লাস্টে দিব। এখানে যেটা হয় এক্সেসিভ সিক্রেশন হয়, যার কারণে ফ্লাশিং হয়, দ্যাট ইজ সোয়েটিং হয়, অ্যান্ড দেয়ার ডায়রিয়া হয়ে থাকে ইন কেস অফ কার্সিনয়েড সিনড্রোম। আমরা ডিসকাশনটা আপনাকে একটু পরে লাস্টের দিকে দিয়ে দিব। এরপরে এই কোশ্চেনটা আসছে হচ্ছে আমাদের ফিক্সেটিভ, প্রিজারভেটিভ কিছু লিস্ট আমাদের জানতে হয়। তাহলে ফিক্সেটিভস ইউজড ইন cytology, what are the fixatives used in cytology? So this is the list common fixatives that we use. So 10% formalin বা 4% formaldehyde, chloraldehyde, 95% ইথানল, বা এই লিস্টে যেগুলোই আছে আপনারা বিভিন্ন যেখান থেকেই পড়ছেন লিস্টগুলো ভালো করে দেখবেন। এটা ইনভ্যারিয়েবলি স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন পরীক্ষায় আসে। কমার্শিয়াল স্প্রে এই শব্দটা দেখেন পরীক্ষার স্ট্যাম্প হিসেবে আসছিল, তো এটা মনে রাখবেন। Then following malignancy are hormone dependent. A question a repeat question. This is we have discussed this. So here again we know that we said that the organ which are specific for male female সেগুলো সবগুলোই হরমোন ডিপেন্ডেন্টের মধ্যে পড়ে, যেমন হচ্ছে প্রোস্টেট, ব্রেস্ট,
আর এছাড়া দুইটা আমরা মনে রাখতে বলছিলাম, ম্যালিগন্যান্ট মেলানোমা, থাইরয়েড কার্সিনোমা। এবার দেখেন ফলোয়িং পেয়ারস আর কারেক্ট, যে অ্যানাপ্লেশিয়া মেটাপ্লেশিয়া এটা একটা জেনারেল কোশ্চেন। ওভারঅল আপনার প্যাথোলজির যেহেতু এখন শেষ, প্যাথোলজির ওভারঅল একটা ডিসকাশন থেকে আপনারা মনে রাখতে পারবেন যে আমরা বলেছি যে সেলুলার রেসপন্সগুলো কী কী হতে পারে। তাহলে দেখেন সেলুলার চেঞ্জ কী কী হয়, হাইপারপ্লেশিয়া হয়, হাইপারট্রফি হয়, মেটাপ্লেশিয়া হয় বা অ্যাট্রফি হতে পারে। এর বাইরে গিয়ে যখন মেটাপ্লেশিয়া হয়, মেটাপ্লেস্টিক সেলের মধ্যে আমরা বলেছি যে সময় ডিসপ্লেশিয়া হতে পারে, এবং ডিসপ্লেস্টিক একটা সেল আলটিমেটলি ম্যালিগন্যান্সিতে কনভার্ট হয়ে যেতে পারে, দ্যাট ইজ নিউপ্লাসিয়া হতে পারে। বাট ইট ইজ নট নেসেসারি যে সবসময় ডিসপ্লেশিয়াগুলো ম্যালিগন্যান্ট হবে। এবং এই যে ম্যালিগন্যান্ট সেলগুলো হবে সেগুলো অ্যানাপ্লাস্টিক সেল হবে, দ্যাট ইজ অ্যানাপ্লাস্টিক ফিচার থাকবে, আমরা সেটাও দেখে আসছি। এবং আলটিমেটলি নিউপ্লাসিয়া ক্যান রেজাল্ট ইন ম্যালিগন্যান্সি। সো নর্মাল যেসব ফেনোমেনা সেগুলো হচ্ছে হাইপারট্রফি, হাইপারপ্লেশিয়া, হাইপোপ্লেশিয়া বা অ্যাট্রফি, এগুলো হবে। আর যখন অ্যাবনর্মাল সেল ডিফারেন্সিয়েশন শুরু হয় তখন হবে মেটাপ্লেশিয়া, ডিসপ্লেশিয়া, অ্যানাপ্লেশিয়া। তার মধ্যে অ্যানাপ্লেশিয়া হচ্ছে ইরিভার্সিবল, মেটাপ্লেশিয়া এন্ড ডিসপ্লেশিয়া রিভার্সিবল। আর লাস্টে যখন নিউপ্লাস্টিক প্রলিফারেশন হয় তখন এটা ম্যালিগন্যান্সিতে কনভার্ট করে। সো হিয়ার অনলি একটা পেয়ারই ভুল ছিল, দ্যাট ইজ মেটাপ্লেশিয়া ইজ নট ইরিভার্সিবল, ইট ইজ রিভার্সিবল, while other pairs are true. দেন হাইপারক্যালসিমিয়া ইজ এ প্যারানেওপ্লাস্টিক সিনড্রোম। আমরা বলেছি হাইপারক্যালসিমিয়া কোন কোন কার্সিনোমাতে এই প্রেজেন্স এস প্যারানেওপ্লাস্টিক সিনড্রোম। তাহলে মূলত বোনে যেসব মেটাস্টেসিস করে এগুলো তো হইতে পারে, পার্টিকুলারলি স্কমাস সেল কার্সিনোমা। মনে রাখবেন এখানে কনফিউশন হয় স্মল সেল কার্সিনোমা আর স্কমাস সেল কার্সিনোমাতে, তো এই জন্য আমরা দুইটাকেই পরীক্ষার স্ট্যাম্প হিসেবে দিয়েছি। তাহলে কনফিউশনটা আপনার এই পরীক্ষা মানে এই কোশ্চেনটা সলভ করতে গেলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্কমাস সেল কার্সিনোমা কজেস হাইপারক্যালসিমিয়া, নট স্মল সেল কার্সিনোমা। অ্যান্ড রেনাল সেল আর ব্রেস্ট কার্সিনোমাতেও হাইপারক্যালসিমিয়া হতে পারে। নাও প্যাথোলজিক হাইপারপ্লেশিয়া অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড রিস্ক অফ ম্যালিগন্যান্সি, এটা একটা জেনারেল নলেজ। আপনি এখন ম্যালিগন্যান্সির যেহেতু অনেকগুলো ফিচার আপনি পড়ে আসছেন বা ডিসকাস করেছেন, এখানের মধ্যে আমরা স্পেসিফিক্যালি কোন কোন হাইপারপ্লেশিয়ার সাথে আমরা কার্সিনোমার কথা পড়েছি, তাহলে আমরা ওই আগের লিস্টটাতেই দেখেছি যে এখানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া, এবং আমরা যদি ওই ক্রনিক ডিজিজেস দ্যাট রেজাল্ট ইন ডিজিজ দ্যাট রেজাল্ট ইন কার্সিনোমা লিস্টে দেখি, তাহলে ওখানে ব্রেস্টের যে ডাক্টাল হাইপারপ্লেশিয়া সেটাও অলসো ইজ রিলেটেড টু the formation of carcinoma in the breast. আর এই পার্টিকুলার স্টেম এই কোশ্চেনটা দেওয়ার পিছনে কারণ ছিল যে নডুলার প্রোস্টেটিক হাইপারপ্লেশিয়া, যেটা বারবার পরীক্ষায় আসে, ইট ইজ প্রিক্যান্সারাস। ইট ইজ এ প্রিক্যান্সারাস কন্ডিশন, এটা ক্যান্সার করতে পারে। বিনাইন হাইপারপ্লেশিয়া ফলস হবে, নডুলার হাইপারপ্লেশিয়া আসলে ট্রু দিবেন। এরপরে এটা একটা ইম্পর্টেন্ট ডিসকাশন যেটা বাকি আছে, সেটা হচ্ছে ফ্যামিলিয়াল ক্যান্সারস। এখন যদি ফ্যামিলিয়াল ক্যান্সারস পরীক্ষায় প্রশ্ন আসে বা জেনেটিক ওয়াট ফলোয়িং ক্যান্সারস আর জেনেটিক্যালি প্রিডিসপোজ, কোশ্চেনটা এভাবে আসতে পারে। দেখেন যদি জেনেটিক্যালি প্রিডিসপোজ বা ইনহেরিটেড ক্যান্সারের লিস্ট আসে, তাহলে এখানে আমরা রবিনসের একটা বক্স এনেছি যেখানে অটোজোমাল ডমিনেন্ট এবং অটোজোমাল রেসিসিভ অনেকগুলো ক্যান্সারের নাম দেয়া আছে, যেমন রেটিনোব্লাস্টোমা, লিফ্রোমেনারি সিনড্রোম, মেলানোমা, ফ্যাপ যেটা ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, নিউরোফাইব্রোমেটোসিস, এগুলো সবগুলোই হচ্ছে আপনার অটোজোমাল ডমিনেন্ট ইনহেরিটেড জেনেটিক্যালি ইনহেরিটেড ম্যালিগন্যান্সি। আর অটোজোমাল রেসিসিভের মধ্যে কি জেরোডোমা পিগমেন্টোসা, অ্যাটাক্সিক টেলেনজেকটেসিয়া, ফ্যাঙ্কোনিস এনিমিয়া, এগুলো আছে। যারা এমডি ফ্যাকাল্টিতে দিবেন তারা অবশ্যই এই লিস্টার সবগুলোই মনে রাখবেন। এখন এর বাহিরে যদি স্পেসিফিক কোশ্চেন আসে যে ফ্যামিলিয়াল প্রিডিসপোজ কোনগুলো ক্যান্সার, পার্টিকুলার প্রথমে হচ্ছে আপনারা মনে রাখবেন বি কপ দিয়ে মনে রাখবেন, দ্যাট ইজ ব্রেস্ট, কলন, ওভারি, প্যানক্রিয়াস। এই চারটা মূলত এরা হচ্ছে ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন বেশি, ফ্যামিলি হিস্ট্রিতে থাকলে এই কার্সিনোমাটা ফ্যামিলিতে রান করতে পারে। এর বাহিরে যেসব ইনহেরিটেড যেসব আমরা কার্সিনোমা দেখলাম সেগুলো আবার এই লিস্টের মধ্যে ট্রু হবে। তাহলে ইন অল ইনহেরিটেড কার্সিনোমা আর অলসো ফ্যামিলিয়াল কার্সিনোমা। এটার বাহিরে এই চারটা কার্সিনোমা হচ্ছে যারা সোললি ফ্যামিলিয়াল, এরা আবার ইনহেরিটেডের লিস্টের মধ্যে আমরা পাচ্ছি না। তাহলে ইনহেরিটেড বললে আর ফ্যামিলিয়াল বললে আপনারা সতর্কভাবে দেখে আনসার করবেন। ফ্যামিলিয়াল ক্যান্সারের কিছু কমন ফিচার্স আছে যেটা আপনাকে জানতে হবে, যেটা হচ্ছে এটা আর্লি এজ অফ অনসেট হবে, প্রোগ্রেসিভ জেনারেশনে সেটার আর্লি এজ অফ অনসেট হবে, এবং এটা মাল্টিপল টিউমার হিসেবে প্রেজেন্ট করতে পারে, এবং সাবসিকুয়েন্ট জেনারেশনে যারা হচ্ছে সাবসিকুয়েন্ট জেনারেশন এটা আর্লিও হতে পারে, এবং এটার
কনসিকুয়েন্সেও গ্রেভ হইতে পারে। যেমন দেখেন সিবলিংস হ্যাভ 2 to 3 টাইমস গ্রেটার রিস্ক দেন আনরিলেটেড ইন্ডিভিজুয়াল, যাদের মধ্যে ফ্যামিলিয়াল ক্যান্সারগুলো আছে তাদের সিবলিংসের মধ্যেই কার্সিনোমা হওয়ার চান্স 2 to 3 টাইম বেড়ে যায়। আর এখানের এক্সাম্পল আমরা আগে পড়েছি, আর যেসব এক্সাম্পলগুলো হচ্ছে ফলস কিন্তু পরীক্ষায় আসে, যেমন প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, গ্যাস্ট্রিক কার্সিনোমা, এগুলো ফলস হবে। মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড এবং প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড এখনও একটা কনফিউশন ক্রিয়েট করা হয়। মেডুলারি কার্সিনোমা of thyroid is familial while papillary carcinoma is not. তাহলে এই পরীক্ষার কোশ্চেনটা আমরা এই জন্যই করেছিলাম যে এখানে আমরা মেডুলারি কার্সিনোমা এন্ড প্যাপিলারি কার্সিনোমা দুইটাকেই স্টেম হিসেবে দিয়েছি যাতে আপনারা এই কনফিউশনটাও ক্লিয়ার করতে পারেন। তাহলে মেডুলারি কার্সিনোমা ইজ ফ্যামিলিয়াল while প্যাপিলারি কার্সিনোমা ইজ নট। ম্যালিগন্যান্ট টিউমারের লিস্ট আমরা এর আগে দেখেছি, এখানে কার্সিনয়েড, বেজাল এবং জায়েন্ট সেল টিউমার ট্রু হবে। চাইল্ডহুড টিউমার এটা একটা লিস্ট, এটা আপনাকে দেখতে হবে। অ্যাকিউট লিউকেমিয়া, লিম্ফোমা, রেটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, মেডুলোব্লাস্টোমা সম্পর্কে আমরা বলেছি এবং এই টোটাল লিস্টটা আপনাদের মুখস্থ থাকতে হবে। এটা একটা 5 স্টার লিস্ট, এই লিস্টটা পরীক্ষায় ইনভেরিয়েবলি আসে। তাহলে নিউরোব্লাস্টোমা, উইমস টিউমার, রেটিনোব্লাস্টোমা দে আর চাইল্ডহুড টিউমার। ভাইরাস অ্যাসোসিয়েটেড উইথ হিউম্যান ক্যান্সার, এই ডিসকাশনটাও আমরা যখন ইনফেকশাস এজেন্টগুলোর কথা বলেছি সেখানে বলেছি। তাহলে দেখেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাদের যেটা স্ট্রেন 16 এবং 18 আছে তারা সার্ভাইকাল কার্সিনোমা করতে পারে। এরপরে এটা ছাড়াও এখানে স্ট্রেন আছে 11 আছে, 11-7, এরা হচ্ছে কি করে, এরা বিনাইন ওয়ার্ড করতে পারে। আর এবেস্টাইন বার ভাইরাস থেকে বার্কিটস লিম্ফোমা হয়, হেপাটাইটিস বি থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা, হার্পেস সিমপ্লেক্স 8 থেকে হচ্ছে ক্যাপোসিস সার্কোমা হতে পারে, হিউম্যান টি সেল লিউকোট্রপিক ভাইরাস থেকে হচ্ছে টি সেল লিউকেমিয়া হতে পারে এবং হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাডেনোমা বা গ্যাস্ট্রিক মাল্টোমা হতে পারে। আর প্যারাসাইটসের মধ্যে আমরা দুইটা বলেছিলাম যে লিভার ফ্লুক্স থেকে কলাঞ্জিও কার্সিনোমা হতে পারে, অপিস্থর্কিস সাইনেন্সিস এবং অপিস্থর্কিস খিসিস থেকে, আর আপনার সিস্টোসোমিয়া থেকে ইউরিনারি ব্লাডার কার্সিনোমা হতে পারে। একটা ম্যালিগন্যান্ট পেশেন্টের ক্ষেত্রে কি কি ধরনের জেনারেল ফিচার্স পাওয়া যেতে পারে, এগুলো বিভিন্ন বইয়ের কম্পাইলেশন আমরা এখানে করেছি। দেখেন এখানে প্রত্যেকটা লাইনই লাল করা, মানে এটা পরীক্ষায় বারবার আসে, এটা মনে রাখাও সহজ। একটা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে ফিভার, ক্যাকেক্সিয়া থাকবে, থ্রম্বোটিক এপিসোড, তাদের হচ্ছে থ্রম্বোসিসের চান্স বেশি থাকে, অ্যাম্বোলাইজেশনের চান্স বাড়ে। অনেকগুলো ক্যান্সারে হচ্ছে পলিসাইথেমিয়া, পার্টিকুলারলি রেনাল সেল কার্সিনোমাতে আমরা পলিসাইথেমিয়া বলেছি যে এরিথ্রোপয়েটিন রিলিজ বাড়ে, পলিসাইথেমিয়াও থাকতে পারে এবং তাদের আপনার বিভিন্ন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসেবে যে অ্যাকান্থোসিস নাইগ্রেন্স নিয়েও প্রেজেন্ট করতে পারে। এবং কি কি পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে ম্যালিগন্যান্ট ডিজিজের প্রবণতা বাড়ে সেটারও একটা লিস্ট আমরা এখানে দিয়ে দিয়েছি। তাহলে জেনারেল ফেনোমেনার মধ্যে এখানে যেটাই দিয়েছে সবগুলোই আমরা আমাদের লিস্টে পেয়েছি। এটা স্মিডির একটা প্রশ্ন এবং এটা পরীক্ষায় আসছিল। এরপরে আমরা ফাইনাল যে ডিসকাশনে যাব সেটা হচ্ছে আমরা ফিক্সেটিভ এবং প্রিজারভেটিভ নামগুলো দেখেছিলাম। এখানে স্পেসিফিক্যালি আপনাদের ডায়াগনস্টিক জায়গা থেকে দুই একটা কোশ্চেন লাগবে। আমরা এখানে এফএনএসি আর ফ্রোজেন সেকশন বায়োপসিটা ডিসকাস করব। তাহলে ফ্রোজেন সেকশনে কোশ্চেন যেটা আসছিল সেটাতে দেয়া আছে আপনার ফ্রোজেন সেকশনের সাথে যে ইনফরমেশনগুলো আপনাকে জানতে হবে সেটা আমরা এখানে অ্যানলিস্ট করেছি। তাহলে ফ্রোজেন সেকশন ইট ইজ নট ইকুইভ্যালেন্ট টু এ নর্মাল সেকশন, নর্মাল সেকশনের মতো হবে না। তারপরে হচ্ছে ইট ইজ লেস অ্যাকুরেট দেন এ নর্মাল সেকশন অ্যান্ড ইট ইজ ডান থ্রু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ফ্রোজেন সেকশন থেকে যে স্যাম্পলটা আমরা বের করি সেটার উপর আসলে কি টেস্ট করি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি। এবং ফ্রোজেন সেকশন ইট ইজ অ্যান এক্সপেন্সিভ প্রসিজার। আমি পার্টিকুলারলি ওইসব পয়েন্টই বলছি যেগুলো পরীক্ষায় কোশ্চেন হিসেবে আসছিল। বলতে গেলে অনেক কিছুই বলা লাগবে, তবে এখানে ইম্পর্টেন্ট ফিচারগুলোই বলা হয়েছে। এবং এটা আমরা কেন করি, এটা ইন্ট্রা অপারেটিভ আমরা প্রসিজার করি ফর ক্যাটাগরাইজেশন অফ দ্য টিউমার। শব্দটা মনে রাখবেন, ক্যাটাগরাইজেশন অফ দ্য টিউমার whether it is benign or malignant, এটা আমরা দেখতে পারি। আবার অনেক সময় দেখা যায় হার্শপ্রাং ডিজিজের যে গ্যাংলিয়ন সেলগুলো এগুলো কি আছে কি নাই, বা আমার ডায়াগনোসিস হার্শপ্রাং ডিজিজ ঠিক আছে কিনা এটা দেখার জন্য ইন্ট্রাঅপারেটিভ ফ্রোজেন সেকশনটা করা হয়। এবং একটা ম্যালিগন্যান্ট টিউমার কেটে ফেলার পরে তার যে মার্জিনগুলো রিসেক্টেড পার্টিকুলারলি হয়েছে কিনা, সেখানে মেটাস্টেটিক কোনো মার্জিনের মধ্যে সেল রয়ে গিয়েছে কিনা সেটা দেখার জন্য ফ্রোজেন সেকশন করা হয়। তো মূলত এই কয়েকটা কথা থেকেই কোশ্চেনটা ইউজুয়ালি এসে থাকে। তা আমরা ম্যালিগন্যান্ট টিউমারের যেটা বলা হচ্ছে ক্যাটাগরাইজেশন অফ টিউমার অ্যাজ বিনাইন অর ম্যালিগন্যান্ট,
নট ক্যাটাগরাইজেশন অফ ম্যালিগন্যান্ট টিউমার। দেখেন এই জন্য আমরা পার্টিকুলার এই কোশ্চেনটা পিক আপ করেছি। ক্যাটাগরাইজেশন অফ ম্যালিগন্যান্ট টিউমার না, ম্যালিগন্যান্ট টিউমারকে আপনি ক্যাটাগরাইজ করতে পারবেন না, কিন্তু হ্যাঁ আপনি এটা ক্যাটাগরাইজ করতে পারবেন যে এটা ওয়েদার ম্যালিগন্যান্ট অর ইট ইজ বিনাইন, এই জিনিসটা আপনি করতে পারবেন। আচ্ছা, অ্যামোলয়েড সাবস্টেন্স আর আইডেন্টিফাইড, এটা হচ্ছে এটাও একটা আনন্যাচুরাল কোশ্চেন, আনকমন কোশ্চেন। এটা হচ্ছে স্পেশাল স্টেন থেকে আসছে। স্পেশাল কি কি স্টেন ইউজ করা হয়? অ্যামোলয়েড আমরা ইউজুয়ালি কঙ্গোরেট স্টেন দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি দেখে থাকি। এছাড়াও এখানে আমরা হেমাটক্সিলিন ইওসিন স্টেন দিয়ে, যেহেতু এখানে অ্যাসিটিক এবং বেসিক দুইটাই আছে, এটা দিয়ে আমরা অ্যামোলয়েড দেখতে পারি। তো এটা একটা মুখস্থ কোশ্চেন, আনসারটা আপনারা স্টেনিং থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। প্রি ক্যান্সারাস কন্ডিশন অফ দ্য স্কিন, এটা কোশ্চেনটা আমরা এই ডিসকাশনটা করেছি। তাহলে স্কিনে দেখেন এই পার্টিকুলার লিস্টটা আমরা দেওয়ার জন্য এই কোশ্চেনটা এটার সাথে আমরা ডিসকাস করব। তাহলে দেখেন জায়েন্টস, হেয়ারি নেভা, সোলার অ্যাকনাইটিক, এই ক্যারাটোসিস, এই লিস্টটা এখান থেকে আপনারা মুখস্থ রাখবেন। এখানে সবগুলোই মোটামুটি অ্যাকোমোডেট করা হয়েছে। তাহলে এখানের সাথে আমরা দেখেছি সোলার ক্যারোটোসিস এন্ড বাবেন্স ডিজিজ আর ট্রু। প্যাজেজ ডিজিজ স্কিনে হয় না, বা প্যাজেজ ডিজিজ স্কিন ইজ নট প্রি ক্যান্সারাস, বাট প্যাজেজ ডিজিজ অফ বোন ইজ প্রি ক্যান্সারাস। প্যাজেজ ডিজিজ অফ পেনিস ইজ প্রি ক্যান্সারাস। Papillary wart is not a precancerous condition of the skin, it can be of the cervix. এরপর এই কোশ্চেনের মাধ্যমে আমরা এফএনএসিটা একটু ডিসকাস করব। এখানে লেখা আছে কোথায় থেকে নেওয়া যাবে। আপনার জেনারেলি এখান থেকে আনসার করতে পারেন, যেগুলো ইজিলি অ্যাক্সেসিবল যেসব পার্ট, সেখান থেকে আমরা হচ্ছে এফএনএসি নিতে পারি। তাহলে আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ ক্যান্সার কিভাবে করি? হিস্টোলজিক্যাল এক্সামিনেশন, সাইটোলজিক্যাল এক্সামিনেশন। হিস্টোলজিক্যাল আমরা হিস্টোপ্যাথোলজি করতে পারি নর্মাল সেকশনিং করে অর ফ্রোজেন সেকশন করে, আর সাইটোলজি করতে পারি আমরা এফএনএসির মাধ্যমে আর এক্সফোলিয়েটিভ সাইটোলজির মাধ্যমে। এছাড়াও আমরা টিউমার মার্কার দেখতে পারি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারি, ফ্লো সাইটোমেট্রি করতে পারি। এফএনএসি আমরা কোথায় করি? সুপারফিশিয়াল যেসব লিম্ফ নোড এবং যেসব অর্গানগুলো অ্যাক্সেসিবল সেখানে করা যায়। তাহলে লাং, লিভার, প্রোস্টেট, তারপরে হচ্ছে লিম্ফ নোড, লিম্ফোমা, লিম্ফ নোড ইন কেস অফ টিবি, এগুলোতে হচ্ছে আমরা এফএনএসি করতে পারি। অস্টিওব্লাস্টিক মেটাস্টেসিসের কথা আমরা বলেছি। অস্টিওব্লাস্টিক করে কারা? অস্টিওব্লাস্টিক আমরা বলেছি যে প্রোস্টেট যেটা সেটা করে, এবং মিক্সড হচ্ছে ব্রেস্ট। তাহলে অস্টিওব্লাস্টিক যদি আসে তাহলে প্রোস্টেট, ব্রেস্ট, ওভারি, টেস্টিস এগুলো ট্রু হবে, এবং সেমিনোমা যেহেতু টেস্টিকুলার টিউমার, এটা এখানে ট্রু দেওয়া হয়েছে। আচ্ছা, প্রিজারভেটিভস আর ইউজড, এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন, ডিসকাশনটা এখানে আসে না, যেটা হচ্ছে প্রিজারভেটিভস আর ইউজড। এই প্রত্যেকটা স্টেম আপনারা মনে রাখার চেষ্টা করবেন। টু প্রসেস দ্য টিস্যু, টু প্রিভেন্ট autolysis, to stabilize the tissue architecture and to prevent infectious growth। এই চারটা স্টেমই পরীক্ষায় বারবার আসে। আরেকটা কথা আসে, টু কিপ দ্য টিস্যু ভায়াবল রাখতে পারে না, প্রিজারভেটিভ ভায়াবল রাখতে পারে না, সেটা ফলস হবে। বাকি এই চারটা স্টেমই ঘুরে পরীক্ষায় আসতে থাকে, এই কোশ্চেনটার জন্য পিক আপ করা হয়েছে। তাহলে প্রসেসিংটা সহজ করে, অটোলাইসিস প্রিভেন্ট করে, স্টেবিলাইজেশন অফ দ্য সেল করে, এবং ইনফেকশন প্রিভেন্ট করে বা ব্যাকটেরিয়াল গ্রোথ প্রিভেন্ট করে। ক্যান্সার সেলের জেনারেলাইজ কিছু ফিচার, আমরা এটা যদিও প্রথমে আসার কথা ছিল, এটা আমরা জাস্ট যেহেতু শাফলিং কোশ্চেন করেছি, এই ডিসকাশনটা আমরা এখানে এনে দিয়েছি যে অ্যানাপ্লাস্টিক সেলের কী কী ফিচার থাকে। তাহলে প্লিওমরফিজম থাকে, বিভিন্ন সেলের ভেরিয়েশন ইন সাইজ শেপ থাকে, নিউক্লিয়াই মোর প্রমিনেন্ট থাকে, নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিওটা অল্টার থাকে, বিজেয়ার টিপিক্যাল মাইটোসিস থাকে, মাইটোটিক ফিগারগুলো থাকে, এবং এরিয়া অফ নেক্রোসিস থাকতে পারে। একই জিনিস আপনারা বিনাইন ম্যালিগন্যান্ট টিউমারের পার্থক্যর মধ্যেও কিছু ফিচার আমরা পাই, যে এখানে ইনভেসিভনেস থাকতে পারে, মেটাস্টেসিস থাকতে পারে, আর ল্যাক অফ ডিফারেন্সিয়েশন থাকে। তাহলে এগুলোই হচ্ছে এই কোশ্চেনে ছিল, যে আনকন্ট্রোল প্রলিফারেশন ট্রু, ট্রান্সফর্ম টু অ্যাবনর্মাল সেল ট্রু, ইনভেশন হবে, মেটাস্টেসিস অনলি টু লোকাল প্লেসেস এটা ফলস। এটা হলে শুধু লোকাল হলে এটা লোকালি ম্যালিগন্যান্ট হয়ে যাবে। ক্যান্সার বলতে আমরা সব ম্যালিগন্যান্ট সেল বোঝাচ্ছি। আর ফাইনাল আমরা আর্সেনিক থেকে কি কি ক্যান্সার হয় সেটারই আমরা লিস্ট করলাম, বেজাল সেল, স্কোমাস সেল, আর হচ্ছে বাভেন্স ডিজিজ, আর ইন কেস অফ হেপাটোসেলুলার কার্সিনোমা, লাং ক্যান্সার, ব্লাডার ক্যান্সার। এই লিস্ট একটু ভালো করে মনে রাখবেন। এটা রবিনসের ওই লিস্টে সবগুলো নাই, এখানে আরও একটা বই থেকে নিয়ে এটাকে কম্পাইল করা হয়েছে, ডেভিডসন থেকেও এখানে অ্যাড করা হয়েছে। তাহলে লিভার ক্যান্সার করে, লাং, ব্লাডার ক্যান্সার করে, আর হচ্ছে স্কিন ক্যান্সার, বেজাল সেল কার্সিনোমা, স্কোমাস সেল কার্সিনোমা সেটা করে। তাহলে আজকে এইটুকুই।
আপনারা এই আর্সেনিক পয়জনিং এর কজগুলো পড়বেন। আমরা চেষ্টা করেছি, আচ্ছা কার্সিনয়েড টিউমারের এই লিস্টটা ওখানে মিস হয়েছিল। তাহলে কার্সিনয়েড টিউমারে কি কি ফিচার থাকে, কোথায় কোথায় থাকে দেখেন, ব্রঙ্কোজেনিক, গ্যাস্ট্রিক, প্যানক্রিয়াস, লিভার কার্সিনোমা তো পাওয়া যায়, আর আমরা বলেছি যে অ্যাপেন্ডিক্সের কার্সিনোমাগুলোতে থাকে। এবং এখানে যেহেতু সেরোটোনিন রিলিজ বেড়ে যায়, যার ফলে হচ্ছে ভ্যাসোডাইলেটেশন হয়, এক্সেসিভ সিক্রেশন হয়, প্রফিউজ সোয়েটিং হয়, তারপরে হচ্ছে ডায়রিয়া ডেভেলপ করতে পারে পেশেন্টের। তাহলে এটা দিয়ে আমাদের ডিসকাশন শেষ। আশা করি আমরা যেসব টপিক ডিসকাস করেছি, নিউপ্লাসিয়া একটা ইম্পর্টেন্ট ডিসকাশন, আপনাদের সাথে টপ 10 ডিসকাশন হয়েছে, একটা হেলদি একটা কোয়েশ্চেন আপনারা পরীক্ষা দিয়েছেন, এবং এই সলভ ক্লাসটা দেখার পর আমার মনে হয় এই টপিকস থেকে আপনাদের যতটুকু জানা দরকার ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আশা করি এটা দিয়ে আপনার নিউপ্লাজমের প্রিপারেশনটা কমপ্লিট হবে। তো পরবর্তী অন্য কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকে একটুকুই আমরা বিদায় নিলাম। খুদা হাফেজ।